একেবারে ছোটবেলা থেকে? জি, আমি যখন ছোট তখন আমার বাবা আমাকে ফেলে চলে যায়। ফেলে চলে যায় বলতে? হ্যাঁ, আমার আমার বাবার 2 ওয়াইফ ছিল, উনি জায়গায় জায়গায় বিয়ে করতো। তো আমার আম্মু এটা নিয়ে অনেক মারামারি হয়। আপনার মা কি ওনার ফার্স্ট ওয়াইফ? না না, সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ। এই যে গল্পটা আপনি শুরু করলেন, এটা কি আপনি নিজের চোখে দেখেছেন নাকি আপনি মার কাছ থেকে বা পরবর্তীতে অন্য কারো কাছ থেকে শুনেছেন? না, এটা আমার চোখে দেখা যে আমার বাবা তো আরেকটা বিয়ে করতেছে, কিন্তু বাবা আমাকে অনেক লাভ করতো। আমার আম্মু তখন আমার গায়ে একটা গায়ে হাত তুলতো না। ফেলে চলে যাওয়ার বয়সটা কত আপনার? তখন বয়স কত? তখন আমার বয়স হচ্ছে এই তো 8 বছর, 8-9 বছর। হ্যাঁ। পড়াশোনা করছেন আপনি ওই সময়টাতে? না, ওই সময় পড়াশোনা করিনি। পড়াশোনা করেনি পরে 8-9 বছরের বাচ্চা তো পড়াশোনা হ্যাঁ, করে? ওই সময় পড়াশোনা করিনি। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা খুব গরিব ছিলাম, খুব গরিব, এখনো গরিব। তো আমার বললাম না যে পড়াশোনাটা আমার আম্মু ওরকম ট্রাই করে নাই, আমার নানু অনেক ট্রাই করছে। আমার নানু আমাকে মাদ্রাসায় ভর্তি করা দেয়। আমি খেলাধুলার ধান্দাতে আমি পড়াশোনা করিনি ওরকম। আমি পালায় এসে পড়তাম মাদ্রাসা থেকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা তখন 3 ভাই বোন ছিলাম তখন। হ্যাঁ। আপনি সবার বড় না? সবার বড়। সবার বড় ছিলেন আপনি। তো ঠিক আছে, আপনার বাবা চলে যাওয়ার ঘটনা বলছিলেন আপনি, তারপর? এটা আমার বাবা চলে যায় আমার আম্মুকে মেরে। তখন আমার আম্মু আমার উপর অনেক অত্যাচার করে, মদ খায়, বাজে লোকেদের সাথে চলে। তো এগুলো আমরা দেখতে পাই। মদ খায়? হ্যাঁ, মদ খায়। আর যে ঝাঁকি ছিল, তখন গাঁজাও ছিল, গাঁজা খাইতো আমার আম্মু। তখন পিচ ডালার কাম করতো। তো আমার আম্মু এগুলো খেয়ে খেয়ে আমাকে অনেক মারতো। পিচ ঢালাইয়ের কাজ করতো? মানে শ্রমিক ছিল সে? হ্যাঁ। আচ্ছা। তো আমাকে আমার আম্মু অনেক মারতো, কিন্তু আমার বাবা থাকার সত্ত্বে আমাকে একটা গায়ে হাত তুলতো না। আচ্ছা। আমার বাবা যাওয়ার পর থেকে আমার গায়ে অনেক অনেক অত্যাচার শুরু হয়। তো আমার 2টা ভাই বোনকে আমি মানুষ করি, যেরকম আমি বাসার কাজ করি। আমি রাস্তায় যেরকম আমাদের ঝুট দিয়ে রান্না করা হইতো, ঝুট টুকাইতাম। তো রান্না করতাম। তারপর আমার মা রাত্রে 12টা-1টা বাজে আসে আমাকে অনেক মারধর করতো, শুধু শুধু। তো আমি মারধর খেয়ে আমি পালায় চলে যেতাম। আপনি বাড়ি থেকে তখন রেগুলার পালাতেন? জি, আমার এরকম মারধর করতো, বটি দিয়ে কোবাইতো। আমার কোথায় গিয়ে থাকতেন ওই সময়টাতে? রাস্তাঘাটে থাকতাম। রাস্তাঘাট বলতে? রাস্তাঘাটে থাকতাম। এই যে আমার কিছু রাস্তাঘাটে থাকতে থাকতে এই যেরকম মাজার, রাস্তায় রাস্তায়। কোন মাজার? তখন বুঝতে শালি মাজার, একটা আমরা শালি মাজার। আচ্ছা। তো ওইখানে আমার একটা ছোটবেলার বান্ধবী নিয়ে যায়, ওর থেকে শিখলাম যে রাস্তায় থাকে কিভাবে কি করে। তো কি শিখলেন আপনি ওর কাছ থেকে? ও যেভাবে খাওয়া দাওয়া করে, টাকা কিভাবে পায়। তো আমি তো অনেক ক্ষুধা লাগছিল, কি খাবো, কিভাবে কি করব। তখন ও চুরি করতো। আচ্ছা। চুরি করে করে আমাকে খাওয়াইতো। আচ্ছা। তো আমি বলছি চুরি করো, পাবলিকে মারে না। পরে ধরা খাই না, তো পরে আমাকেও শিখাইলো। আচ্ছা। যে কিভাবে কি করে। কিভাবে করে ওটা? এটা হচ্ছে আপনার যেরকম বড় ফ্ল্যাট আছে, কিভাবে তালা ভাঙতে হয়, কিভাবে চাবি বানাতে হয়। ওই ছোট বয়সে আপনি শিখলেন? হ্যাঁ, আমাকে ও শিখাইছে। আচ্ছা। হ্যাঁ, ও শিখাইছে। তারপর আপনার মুখে ব্লেড রাখা শিখাইছে, যে কোনো বিপদ আপদ হইলে যে আসে না যে নিয়ে যায়। হ্যাঁ, তো মুখে ব্লেড রাখা শিখাইছে। জিহ্বার নিচে? জি, জিহ্বার নিচে না, এই দিগালে। আচ্ছা। হ্যাঁ, শিখাইছে। তো এগুলো শিখি। তারপর ওর সাথে আমি ওই যে মহিলাটা বললাম, ওই 1 নাম্বার, ওই মহিলাটার সাথে আমার পরিচয় হয়। আমি মহিলাটার সাথে পরিচয় হয়। পরিচয়টা কিভাবে হয়? যে ভান্ডারি গান হচ্ছিল, জি, ওইখানে আমি গান শুনতেছিলাম। তারপর গানটা শুনে আমি খুব কান্না করতেছিলাম। আচ্ছা। যে আমার লাইফটা কেন এরকম, যে আমাকে এরকম বিনা কারণে মারে। তো ওই মহিলাটা শুনে বলে, কি হয়েছে বলো। পরে বলে, আমার তো মেয়ে নাই। ওই মহিলাটা বলতেছে আমার হিস্টোরি শুনে, আমার তো মেয়ে নাই, তুমি আমার সাথে যাবা। তো আমাকে নিয়ে যায় চিটাগাং ফেনীর এখানে। তখন চিনতাম না তো। আচ্ছা। ওইখানে নিয়ে যায় আমাকে, বিশাল বড় একটা বিল্ডিং এর মধ্যে রাখে, বের হইতে দেয় না, কিছু না। কাজ কাম করায়, অনেক কাজ কাম করি। তো প্রায় অনেক দিন থাকি, আমার ভালো লাগে ওইখানে, অনেক দিন থাকি। তা ওই মহিলাটা আসলে না আমাকে মারতো, যে মহিলাটা বিক্রি করে দিছে। বিক্রি করার ঘটনাটা আমি জানতে চাই, যে কি ঘটে, পুরো গল্পটা শুনতে চাই, কিভাবে কিভাবে বিক্রি করে। আমাকে ভালো বলে নিয়ে গেছে, আমাকে ভালো খাবার খাওয়া গেছে। হ্যাঁ, তো যখন বাসে উঠি, আমরা কোথায় যাব, আন্টি বলে, আন্টি বলো না, তুমি আমাকে মা বলতে পারো। আচ্ছা। তখন বলছে, আম্মা কোথায় যাব।
পরে বলে আমরা যাব, দেশে দেখলেই বুঝতে পারবো। তো আমি দেশ গ্রাম অনেক পছন্দ করতাম, আর যে যেটা বলতো তার সাথে চলে যেতাম। আচ্ছা, মানে বুঝতাম না, চঞ্চল ছিলাম। হ্যাঁ, তো আমাকে নিয়ে যায় ওই গ্রামে। গ্রামটাও ছিল আজবের মতন, মানে গ্রাম তো না, এটা তো শহরের মতন দেখতেছি। এই বিল্ডিং ঢুকাইছে, আমাকে বের হইতে দেয় না, এখান থেকে জ্বালানা টাকানো যাবে না, এরকম করা নিষেধ। হ্যাঁ, তো একটা লোক আসছে, লোকটা না গায়ে হাত দিত, শুধু কাজ করতাম তো গায়ে হাত দিত। আজ থেকে কত বছর আগের ঘটনা এটা? 10। 10 বছর আগে। হ্যাঁ। তার মানে আপনার বয়স তখন 10-11। ছোট বছর, একদম ছোট। ওকে, হ্যাঁ। তো ওই লোকটা না আমি ঘর মুছতেছিলাম, ওনার ঘরটা মুছতেছিলাম, ভাবির ঘরটা মুছতেছিলাম, যে মেন বাসায় যার বাসায় থাকি তাকে ভাবি বলতাম। রুম মুছতেছিলাম, ওই লোকটা আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, গায়ে হাত দেওয়ার পরে না আমি ভাবিকে বলি, ভাবি আমাকে চটকানা দেয়, ওইসব কথা বলবি না কাউকে। ভাবি বলতে যে ওনার যার বাসায় হাজবেন্ড, কাজ করতেন, তার হাজবেন্ড আপনার সাথে এরকম আচরণ করে? হ্যাঁ। ওনার বউকে বলেন, তারপরে ওনার বউ আপনার গায়ে হাত তোলে? আমারে। আচ্ছা। তো আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করি। ওখানে ছিলাম 7-8 মাস এরকম ছিলাম। তো টাকা পয়সা দেয় না, আমি বলি চলে যাব। কোথায় চলে যাবি? তোর বাপের এলাকা, এরকম এরকম বাজে ধরনের কথা কে বলে বলছিল এটা? ওই যে মহিলাটা। কিন্তু ওই মহিলা, আর ওই মহিলাটাকে তো পাওয়াই যায় না, ওই আচ্ছা। মহিলা তো আসেই না, যেদিন থেকে দিয়ে গেছে সেদিন থেকে আর আসে না। আচ্ছা, হ্যাঁ, তো ওই মহিলা আমাকে এখানে খোঁচন দিয়ে বাড়ি দেয়, এখানে খোঁচন দিয়ে বাড়ি দেয়। পিঠে? হ্যাঁ, হাত বেঁধে পিঠায়, অনেক মারধর করছে। আমি যখন পালায় আসবো, কিভাবে পালাবো চিন্তা করি, বাথরুমে 1-2 ঘন্টা চিন্তা করি। এখন টাকা পয়সা নাই, কি করব? তো ওনার মানি ব্যাগে ছিল 1000 টাকার নোট। আমি টাকা চিনতাম না, মানে এত যে টাকা বুঝতাম না। আমি মানি ব্যাগটা নিয়ে কিছু টাকা ফালিয়ে, কিছু টাকা কুচে করে বলি কি নিচে যাবো, একটু ঝাড়ু দিই এটা সিঁড়িটা। পরে বলে ঠিক আছে যা। সিঁড়িটা ঝাড়ু দেওয়ার কথা বলে আমি নিচে খালি পায়ে দুধ দিছি, 1 কাপড়ে যে দুধ দিছি, দেওয়ার পর সিএনজি ডাকতেছে যে পুরবী হল। তো আমি বলতেছি যে এখান থেকে পুরবী হল সিএনজি যায়। তো আমি সিএনজি ওয়ালাকে বললাম যে মামা আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। গেলাম, এখন সামনে বলে কি যে পুরবী হল আসছি, নামো। আমি বলি এটা তো না, আমি মিরপুর পুরবী হল যাব। রাইট। তো এখানে অনেক মানুষ জমা হয়ে যায়, আমি কান্না করি যে আমাকে মিরপুর থেকে পুরবী হল নিয়ে যান, আমাকে এখানে আনছেন কেন? পরে আরে বাবারে, এটাই তো পুরবী হল। আমি বলি না না, আপনি না বলছেন মিরপুর পুরবী হল। পরে বলে না, সিএনজি ওলা তো বিপদে পড়ে যাবে। হ্যাঁ, বিপদে পড়ে গেছে, আচ্ছা। যেমন পাবলিক ওনাকে আটকাইছে, পাবলিক আটকে বলে যে মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বলি উনি আমাকে বলছে পূর্বী হল যেতে। পরে বলে মা এটাই তো পূর্বী হল। আমি বলি না, আমি মিরপুর পূর্বী হলে যাবো। পরে বলে তুমি কোথা থেকে আসছো? তখন আমার কাছে অনেক টাকা, আমি কিভাবে বলি, আমার খুব ভয় লাগতেছে, পিছন থেকে আসে নাকি আমাকে মারে নাকি। আমি বলি দেখেন আমাকে একজনে বিক্রি করে ফেলছে, আমি ঢাকায় থাকি। ঢাকা কোথায় থাকো? মিরপুর। তো পাবলিকে আমার কাছে টাকা ছিল, উনি 100 টাকা দিতেছে, আরেকজন 100 টাকা দিতেছে, এমন করে টোটাল আমার 1000 টাকা হয়। পাবলিক ওই সময় আপনাকে টাকা দিয়েছে? টাকা দিচ্ছে, হ্যাঁ আচ্ছা। টাকা দিচ্ছে। ওই সিনজেলাকে বলতেছে যে তোমার ঘরে মা বোন আছে, তুমি যেমনি পারো এই মেয়েটাকে দিয়ে আসো, মেয়েটা একেবারে অসহায়। কাকে বলেছে? সিএনজি ওলাকে? সিনজেলাকে। তখন সিনজেলা ঘন্টা আমার ওইখানে ছিল। তারপর আমাকে বাসে উঠায় দেয়, আমি টাকা সাথ দিই, উনি নেয় না। উনি বলে কি তুমি যাই আমার জন্য দোয়া করো। আমি বলি দেখেন আঙ্কেল আমার কাছে টাকা আছে, টাকাটা নেন। টাকাটা উনি নেয় না। তো আমার সাথে সাথে একটা ছেলে ওঠে, আমার ওই ছেলেটাও খালি পায়ে ছিল। হ্যাঁ, আমার দেখতে খুব ভাইয়ের মতন, আমার খুব মায়া লাগে ছেলেটাকে দেখে। বাসে বসছিল না, বাসে যে নিচে যে এটা না, ওইখানে শুয়ে পড়ছে। তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে? তো বলে আমি কোথায় যাব জানি না। আমি বলি কেন, কি হয়েছে? পরে বললাম বাসা থেকে পালা আসছি। পরে আমি বলি আমিও তো পালা আসছি, তুমি কোথায় যাবো বলো? আমাদের সাথে যাবা বাসায়? পরে আমি চিন্তা করি আমি তো বাসায় যেতে পারবো না। আমি শুধু শুধু ছেলেটাকে বলতেছি তুমি কিছু খাইছো, এগুলো জিজ্ঞেস করতেছি। পরে বলে না, আমার সৎ মা আমাকে অনেক মারে। ছেলেটা বলে পাশে তো সিএনজি ওলা ছিলই। না, তখন তো সিনজেলা চলে গেছে, মানে আপনাকে জাস্ট বাসে তুলে দিয়েছে? বাসে তুলে দিয়ে আচ্ছা। সিনজেলা চলে গেছে, টাকা Okay. সাথে নেয় নাই। ওকে। তো ওই ছেলেটার সাথে গল্প করতে করতে আসি। তো আমার কাছে অনেক টাকা ছিল, মানে 1000 টাকার নোট। হ্যাঁ, তো আমি টাকাটা না বের করি, ওই ছেলেটা বলে কি টাকা লুকাও, তুমি জানো এখানে কত চোর আছে, তুমি এইসব টাকা নিয়ে মানে কোথায় যাইতেছো? আমি বলি ঢাকা যাব। পরে ওই ছেলের সাথে কথা বলতে বলতে আমি চলে যাই নরসিংদী, ঢাকা না যে
মানে বাস কখন চলে গেছে, আমরা কখন ঘুমাইছি বলতে পারি না। নরসিংদী চলে যাই, নরসিংদী যাওয়ার পর একটা হোটেলে নামি, হোটেলে খাওয়া দাওয়া করি। এখন ওই ছেলেটা আমাকে কল চেপা দেয়, চাপ্পল ছিল, আমি হাত মুখ ধুয়ে নাস্তা করি, ওরও নাস্তা করতে দিই। এখন কি করব, মুসিবতে পড়ে গেছি। এখন আমি ছেলেটাকে বলতেছি তুমি কোথায় যাবা? পরে বলে যে আমি কোথায় যাব আমি নিজে জানি না, আমি ছোট থেকে রাস্তায় রাস্তায় থাকি। তো ছেলেটাকে বললে কি ঠিক নাম আছে। কি ছেলেটার? নাম মনে আছে? হ্যাঁ, সাগর। সাগর, okay. সাগর নাম ছিল। ছেলেটা মাদ্রাসা পড়াশোনা করতো, মাদ্রাসায় আমার মতনই ছিল, হ্যাফজখানায় পড়াশোনা করতো। অতিরিক্ত দাগ পোড়া গায়ে, আচ্ছা। অনেক মারতো। তো লাইভ স্টোরি শুনতে শুনতে আর কি নরসিংদী চলে যাই। তো আমাকে কল চেপা দেয়, আমরা দুজনে একসাথে নাস্তা করি। ওই হোটেলে কিছু ছেলে ছিল গাঞ্জুটি, আমাদেরকে ফলো করার পর আমরা কোথায় যাচ্ছি কি করি, আমরা একসাথে আবার বাসে উঠছি, ঢাকার বাসে। ওই ছেলেটা কিন্তু ওইখানেই থাকে, জি। আর যায় না, ভয় আমার কাছে এত টাকা যদি ছিনতাইকারী ধরে, এই কারণে ছেলে এখানেই থাকে। ওর বয়স কি আপনার মতোই ছিল নাকি আপনার থেকে একটু বড় ছিল? আমার মতনই ছিল। আপনার মতো বয়স, হ্যাঁ। ওকে। আমার মতনই ছিল। ওই ছেলেটাকে আমি 1000 টাকা দিই, যেটা দিয়ে তুমি কিছু খাইও। পরে টাকাটা নিয়ে ও কান্না করে, পরে তোমার মতন যদি আমার বোন হতো ভালো হতো। তো আমি তো বাসে উঠে যাই, ওই দুইটা হিরোইন ছেলে আমাকে ফলো করে বাসে উঠে। আচ্ছা। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যে সিটে বসতেছি এই সিটে পাশে বসছে, আমাকে ফলো করতেছে। আমি বুঝতে পারছি যে আমার টাকাগুলো নেওয়ার জন্য এরকম করতেছে। হ্যাঁ, তো আমি ঢাকায় গাবতলী নামি, গাবতলী নামার পর আমাকে জিজ্ঞেস করে এই শোনো, আমি বলি কি? পরে বলে তোমার নাম কি? আমি বলি আমার নাম জি হোক, আপনি কি? পরে বলে কি তুমি আমাদের সাথে যাবা? আমি বলি না না, আমি মাত্র একজনের টাকা চুরি করে আনছি। আমি সত্য কথা বলে দিছি, টাকা চুরি করে আনছি। আমি বলি কি আপনি কি সেই লোক? পরে বলে হ্যাঁ, আমি তার ভাই লাগি, টাকাগুলো দাও। পরে বলি দাঁড়ান দিতেছি, একটু সাইডে আসেন। তো পাবলিক জমা করছি, দেখেন ছিনতাইকারী এই যে লোকটা আমাকে বিক্রি করে দিছে। তখন ভয়ে পালায় চলে গেছে। তো আমি 1 নাম্বার মাজারে যাই, চিন্তা করি বাসায় যাব, বাসায় গেলে যদি আমার মা মারে, আমাকে আগের মতন যদি মারে। তো এই চিন্তা করে বাসায় ঘন্টাখানি চিন্তা করি। তো মাজারে যাওয়ার পর কিছু ভান্ডারি গান শুনি, গান শোনার পর আমি মার্কেটে যাই শপিং করতে। আচ্ছা। আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার নানুর জন্য, আমার মার জন্য অনেক কিছু কিনি। আমার জন্য কিছু কিনি নেই, ওদের জন্য কিনছি। কেনার পর শপিংয়ে টাকা। তো আমি বাসায় মানে চক্করে যখন নামবো, আমাদের ঝুপড়টি যেটাকে বলে, ওইখানে নামার পর সবাই তাকায় আছে আমার দিকে। অনেক মোটা কাটা হয়ে গেছি। আমার নানুকে বলছে কে যেন যে আপনার নাতিন আসছে। আমার নানু শুনে অজ্ঞান হয়ে গেছে, আমার মা দেখে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমার মা কত আদর করতেছে আমাকে, মানে দেখে কোথায় ছিলি, আর কখনো মারবো না, এরকম আর কখনো করবো না। পা ধরে মাপ চাইতেছে আমার আম্মু আমার কাছে। আমি বলি না মা, তুমি তো মা, তুমি খারাপ হও তারপর তুমি মা, এভাবে মাপ চাও না। তো আমার মামুরে কিন্তু আমি চোখ দেখলে অনেক ভয় পাইতাম, আমার ফ্যামিলির সবাই। হ্যাঁ। কেন ভয় পেতেন? যে ওনাকে ওই এলাকার সবাই ভয় পায়। আচ্ছা, ঠিক আছে, ডেঞ্জারাস মারাত্মক একটা লোক। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4 এ। আজকে যিনি কনফেস করছে শিখা, আমরা একেবারে বিগিনিং অফ দ্য স্টোরিতে রয়েছি, ব্যাকগ্রাউন্ডে রয়েছি। এই শিখার জীবনের যত সিক্রেটস, সেটা তার দিকে যতটা না বেশি আঙ্গুল তুলবে, তার চেয়ে বেশি আঙ্গুল তুলবে পরিবার এবং সমাজের দিকে। তারপরে আমার আম্মু যখন আমাকে আদর করে, আমাকে দেখতেছি যে দুধ দিয়ে গোসল করাইতেছে, দুধ দিয়ে ভাত খাওয়াইতেছে। তো আমি বলি এত ভালোবাসা কাল, তারপরের দিনই মার শুরু করবে। হ্যাঁ, আমি তো জানি যে আমার আম্মুর ক্যারেক্টার কিরকম। তারপরের দিন আমার আম্মু বলে কি 10টা টাকা নিয়ে তুই চরকি খেতে যা। হ্যাঁ, আমার আব্বু যে ছিল, ও সরি, আমার আম্মুর কিন্তু 5টা বিয়ে হয়। আচ্ছা, বাবা ফার্স্ট বিয়ে? আমার বাবা ফার্স্ট বিয়ে, আমার বাবা যাওয়ার পর হচ্ছে আরেকটা বিয়ে, সেকেন্ড বিয়ে, মানে তারপরে সবগুলো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তো শুনি। তো ওই আব্বুটা আসছিল, যে আব্বুটা, আরেকটা আব্বু আসছিল, সেকেন্ড বিয়ে যে। হ্যাঁ, বাবলু নাম। তো ওই বাবাকে আমি বাবা বলি ডাকি। হ্যাঁ, আব্বু বললেই ডাকি। তো ওই বাবাটা আসছে, আসার পর আমাকে চকলেট দিছে, টাকা দিছে। আমি ঘুরতে গেছি, হ্যাঁ, আমাকে 10 টাকা দিছে, আমি তো চুরি খাইতেছি। এখন আমি আসছি, আসার পরে বলে তোরে টাকা দিছি তোরে ঘোরার জন্য, তোরে এতক্ষণ থাকার জন্য দিছি। মানে বস্তির মেয়েরা কিভাবে ব্যবহার করতে পারে জানেন তো, যে এরকম মানে এরকম মা এরকম একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে, ভাবলে খুব কষ্ট লাগে। মানে সেকেন্ড দিনই খুব খুব বাজে বাজে কথা বলতেছে, যে কোন সাথে গেছিলি,
হ্যাঁ তোরে টাকা দিচ্ছি তোরে চুরকি খাইতে, তুই 5 মিনিট এসে পড়বি, ঘরে কি কাজ নাই? এইসব ধরনের কথা বলতেছিল। তো আমি কিছু বলি নাই, আমাকে অনেক মারছে। এই যে এখানে কূপ দিছে বটি দিয়ে, হ্যাঁ আমি ডাক্তার দেখতে হ্যাঁ পাচ্ছি। কূপ দিছে। তো অনেক রক্ত বেরিয়েছে, রক্ত বেরার পর কি ঠিক আছে, আমার আম্মু যেন কিরকম মারে, মারার পর আবার মাপ চাই যে মাপ করে দাও, মা আর করবো না, আর ড্রাগ করবো না। নিলে সাধারণত এরকম হয়, এরকম এক্সট্রিম। করতো। তো মানে প্রত্যেকদিন গাঁজা খাইতো, প্রত্যেকদিন গাঁজা খাইতো। আমি অসহ্য হয়ে গেছি, আমাকে এরকম প্রত্যেকদিন মারতো, আমি পালা যেতাম, এরকম রাস্তাঘাটে থাকতাম। তো এরপর যে আমার নানু কি করে, আমাকে এতিমখানা ভর্তি করে দেয়। আমি এতিমখানায় পড়ি, অনেকদিন পড়ি, মানে ওইখানে পড়ি। তো আমার গার্জেন আসে না, সবার গার্জেন আসে, আমার গার্জেন আসে না। সবার গার্জেন পিঠা দিয়ে যায়, শীতের দিনে অনেক কিছু, কাঁঠাল, হ্যাঁ আম দিয়ে যায়। তো আমার অনেক আশা, মানে শুক্রবার আমি জানালার দিকে তাকা থাকি, আমার আম্মু আসবে নাকি আমার নানু আসবে, কেউ আসে না। তো আমি বলি যে আমার বাবা নাই দেখা কি কেউ আসে না। অনেক আদর করে আমাকে, মাদ্রাসার সবাই অনেক আদর করতো, কারণ ওইখানে ক্যাপ্টেন ছিলাম আমি। ঘুমের থেকে উঠাইতাম, সবাইকে খাওয়ার দোয়া, শোয়ার দোয়া আমি পড়াইতাম, ক্যাপ্টেন ছিলাম, আমাকে সবাই আদর করতো। কিন্তু পাগল বলতো সবাই। তারপরে শুক্রবার আসলে মানে আমি জানলার পাশে দাঁড়ায় থাকতাম যে আমার নানু আসবে, না আমার মা আসবে, কেউ আসে না। তো জিদ্দে জিদ্দে আমি পালায় আসতাম যে কেউ তো আসে না। যখনই মানে শুক্রবার আসলেই মানে আমি তাকা থাকতাম জানলার দিকে যে আমার নানু মনে হয় আসবে, কেউ না আসুক আমার নানু আসবে। তো শুক্রবার সবাই নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ি। আমি নামাজ পড়ে বলি যে আমার নানু যেন আসে, কতদিন ধরে দেখি না, প্রায় 6-7 মাস হয়ে গেছে আমার নানুকে দেখি না, আমার নানু যেন আসে। তো আমার নানু আসে, শুক্রবারে আসে, আমার জন্য মুড়ি আর মিঠাই নিয়ে আসে। তো আমি নানুকে বলি, নানু তোমরা কেন আসো না, আমার কেউ নাই দেখা। পরে বলে, দেখ আমার তো টাকা পয়সা নাই, আমি তো বুড়া মানুষ, আমার তো কেউ দেখে না, যার যার মতন সবাই বিয়ে করে চলে গেছে। আমার নানুর লাইফটাও কিন্তু আমার মতন একদম। তো আমার নানু বলে যে সবাই তো বিয়ে করে চলে গেছে, আমার আমার 5টা ছেলে যার যার মতন থাকে, আমি তোরে দেখতে আসতে পারি, গাজীপুর থাকোস আর এত দূর। তো আমি বলি ঠিক আছে, তুমি আসবা কিন্তু মাঝে মাঝে। পরে বলে ঠিক আছে আসবো। তো নানু চলে যায়, আমি অনেক কান্না করি যে থাকো, কিন্তু মাঝে সাথে সম্ভব না যে থাকা। নানু চলে যায়, অনেক কান্না করি। তারপর যে বললাম না একটা বান্ধবী ছিল, রত্না নামে ছিল, এখানে মাদ্রাসায় গাজীপুর। তো ওই মেয়েটা না আমার সাথে মানে কোনো একটা কারণে ঝগড়া লাগে। এখন ওর সাথে ঝগড়া লাগলে মানে কি আমি থাকতে পারি না, ওর সাথে কথা না বলে থাকতে পারি না, ঘুমাইতে পারি না। হ্যাঁ ওর সাথে ঝগড়া লাগে। তো আমি বলি শুধু শুধু ঝগড়া করতেছিস একটা কারণে, আমি কিন্তু করি নাই কাজটা। পরে বলে না তুই করছিস, নাহলে কি করবে। আমি বলি করি নাই কিন্তু। পরে ওর সাথে ঝগড়া লাগে, আমি আলাদা হয়ে যাই। ও মানে আমাকে দেখা খায়, ওর গার্জেন এটা আনে আমাকে দেখায়, মানে আমাকে জিদ করার জন্য আর কি এরকম করে, যা কিছু করে। তো আমি জিদ্দে আমপাড়া নিই, মানে পড়াশোনা দ্রুত, ওর সাথে জিদ্দে আমি আমপাড়া নিই নি। তখন কায়দা ছিল, হ্যাঁ কায়দার পরে কায়দা শেষ হয়ে যায়, কায়দার পরে আমি আমপাড়া নিই, ওর সাথে জিদ্দে পড়াশোনা করি। তো ওই মেয়েটার মাদ্রাসায় বুকে ব্যথা হয়, তো এখানে আর কি স্ট্রোক করে আমার বান্ধবীটা মারা যায়। তো আমার বান্ধবী মারা যাওয়ার পর আমি অনেক কান্না করি যে এখন তো আমার কেউ নেই। যাও ছিল আমার বান্ধবী সুখে দুঃখের কথা বলতাম, কেউ না থাকলেও আমার বান্ধবীর সাথে কষ্টের কথা বলতাম, এখন আমার বান্ধবীও নাই, কি করবো। তো মাদ্রাসা আর ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। আমি বলে আমাকে না যাইতে দিলে, আমার গার্জেনকে না ফোন দিলাম সাথে থেকে লাভ দিব। তো আমিও পড়তাম না, আমার কিছু কিছু লোক আসতো পড়াশোনা করার জন্য, মেয়েরা, ওদেরকে বলতাম কি মাদ্রাসায় ভূত আছে, এটা আছে সেটা আছে, ভয় দেখায় পাঠাই দিতাম যেন ছাত্র বেশি না হয়। এরকম করতাম, মানে অনেক দুষ্ট ছিলাম। তারপর আমি বলি কি তুমি পেট কাটো, তুমি যদি পেট কাটো তাহলে ভাববে যে এখানে ভূত আছে, তাহলে তোমাকে ভাগায় দিবে। কয় ঠিক আছে তুমি আমার কাইটা দাও, আমি তো কাটতে পারি না। পরে আমি ওকে
টিনিরি দিয়ে আমি কেটে দিই যে নতুন নতুন মেয়েরা আসে, আমি চাই না যে মাদ্রাসায় নতুন কোনো আর কোনো আসুক, স্টুডেন্ট আসুক। হ্যাঁ কমে গেলে তো মাদ্রাসা বন্ধ করে দিবে। আচ্ছা, আপনি চাচ্ছেন মাদ্রাসা বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কারণ আপনার আব্বু আম্মু এখানে কেউ দেখতে আসে না এই কারণে। দেখতে আসে না। হ্যাঁ, তো সবার আব্বু আম্মু আসে, আমার কষ্ট লাগে না, খুব কষ্ট লাগে। তো সবার আব্বু আম্মু কত সুন্দর আসে, খাবার নিয়ে আসে, আমার তো খাবারটা বড় বিষয় না। সবার আপনি এরকম পেট কাটা শুরু করলেন? না মানে আসলে খাবারটা তো বড় বিষয় না, দেখানোটাই বড় বিষয়। এখন আমি চিন্তা করি যে ওদের গার্জেন আসবে, ওদেরকে আদর করবে, আমার সহ্য হয় না। তো আমি বলি কি, শোন এই ছাদে ভূত আছে, সব সময় দেখবি কি দরজা ভাঙা ফেলে আর কল শুধু শুধু ছাড়ে আর গোসল করে, তুই জানোস? পরে বলে না, দেখবি আজকে ওই যে নিমতলার গাছের মধ্যে একটা ভূত আছে। ঠিক আছে তুই দেখাইস তো। পরে দেখাই হ হ সাদা সাদা কি যেন দেখতেছি, এরকম ভয় দেখাইতাম। তো মেয়েরা না বলতো আমি মাদ্রাসা পড়বো না, চলে যাব। তো চলে যেতে দেয় না, তো ম্যাডামরা যেতে দেয় না, কারণ গার্জেন তো একসাথেই মত। তো আমি বলি কি তুই পেট কাট, তোর কোন দুর্ঘটনা হইলে তোরে ভাগাই দিবে এখান থেকে। পরে বলে আমি তো কাটতে পারবো না, ভয় লাগে। তাহলে আমি কেটে দিব, ঠিক আছে আমি কাটে দিব, তুই ব্যথা পাইস না, চিল্লান দিবি না কিন্তু, আমি কাটা কিন্তু লোকজন জমা করবো, ঠিক আছে? পরে বলে ঠিক আছে। তো ওর পেট কাটছি, কাটার পর আমি বলি কি খালা খালা, আমাদের মাদ্রাসার এখানে খালামা বলতে হয় যে আমাদেরকে পড়ায়। তো আমি বলি খালা খালা, ওকে না ভূতে ধরছে, দেখেন ও পেট মেট কেটে কি করছে। পরে বলে কই কই, পরে মানে গিয়েছে, যাওয়ার পর হাই হাই এগুলা কি হইলো। পরে ওকে বের করে দিছে, এরকম দুর্ঘটনা হলে প্রবলেম হয়ে যাবে, মামলা হবে। আমার বোন যখন ঢুকছে মাদ্রাসায়, তখন আমার গার্জেন আসে প্রায় আসে। মানে আপনাকে দেখার জন্য আসেনি, কিন্তু আপনার বোনকে দেখার জন্য হ্যাঁ, আসে। আমার বোনকে দেখার জন্য আসে। আমার বোনটা কিন্তু আমার বাবার ঘরে না, আমার আরেক ঘরে ছিল। আমার বোন আর আমি পড়াশোনা করি এখানে, তো ভালো চলে যায় 1 বছরের মতন। আর ভালো দিব্যি খাইতেছি, ঘুমাইতেছি। তো একদিন আমার যেন কি হয়, আমি যার সাথে চলতে মানা করছি তার সাথে সেই চলে। যখন আমার যে বোন যার সাথে চলতে মানা করি তার সাথে চলে, তো আমার বোনকে এক পর্যায়ে আমি সিঁড়ি থেকে, মানে আমি যে থাপ্পড় দিই, আমি বুঝতে পারি না আমার বোন সিঁড়ি থেকে পড়ে যাবে। আমি থাপ্পড় দিই, তো আমার বোন সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা ফেটে যায়। আমি ভয়ে সেই রাত্রেই পালায় আসি। এই যে পালায় আসি, থাকি টঙ্গি থাকার পর ওইখানে। টঙ্গিতে কার কাছে? আগে থেকে কেউ ছিল নাকি ওখানে গিয়ে? আমার নানু ছিল। নানু ছিল, ওকে। হ্যাঁ, আমার নানু ছিল, নানুর সাথে থাকি। নানু বলে না যে তুই এরকম করছিস কাজটা, তোর মা জানলে তো মায়েরা ফেলবে, তুই আমার কাছে আসছিস, তা জানলে আমারও মায়েরা ফেলবে। তো আমার নানু বলে না, লুকায় লুকায় আমাকে রাখে, আমি থাকি। টঙ্গি কেউ না, এতিমের মতন লাগে আমাকে, যে আমি কেউ না, আমি এখানে একা একা থাকি, খাই না খাই, মানে এরকম আর কি দিন চলে যেতেছে। তো এখানে একটা আমার আস্তে আস্তে একটা বান্ধবী হয়ে যায় একটা। আচ্ছা। ওই মেয়েটার নাম ছিল মনি। মেয়েটাকে সবাই চিনে, আর ফেমাস করা একটা মেয়ে, যে খুব বাজে একটা মেয়ে ছিল। হ্যাঁ, সেও করতো, নেশা করতো, আমি জানতাম না। আমার সাথে ভালো বিয়ে পড়ছে, ভালোভাবে চলছে আমার সাথে, আমাকে ঘুরাইতো, আমাকে টাকা দিত, ওর দোকানে খাইতাম। তো আমাকে অনেক আদর করতো, বান্ধবী হয়ে যায়, খুব বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তো ওর বিয়ে হয়েছে, ওর এই নিয়ে 4টা বিয়ে হয়েছে মেয়ের। আমার বান্ধবীর সাথে থাকি, আমার বান্ধবী দোকান দেয়, বলে তুই আমার দোকানে কাজ করবি। পরে আমি ঠিক আছে, আমরা দোকানে 2জন দোকান চালাই। দোকান চালানোর পরে ওইখানে অনেক গ্যাঞ্জাম হয়, গুলাগুলি হয়। যে ছেলেটাকে বললাম লাভ স্টোরি, যাকে নিয়ে, ওই ছেলেটা গুলাগুলি আর কি করে। তো এক পর্যায়ে ওই ছেলেটা ওকে ফোন দেয়, মনিকে ফোন দেয়। আমি তো ছেলেটাকে চিনতাম না। ওই ছেলেটা ওকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে ও জান টান কথা বলতেছে। মানে আপনাকে সে মনি ভেবে কথা বলতেছে? ফোন রিসিভ করে কি আপনি? না, ওই ছেলের সাথে তো আমি। মনি কথা বলতেছে ছেলেটার সঙ্গে? হ্যাঁ, ছেলেটাকে ও লাভ করে। আচ্ছা, মানে আপনার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী। দোকানটা কার ছিল? দোকানটা আমার বান্ধবী ছিল। দোকানটা ওর থাকে কিভাবে? ওর তো বয়স অল্প আপনার মতোই, ও দোকান পেলো কোথায়? দোকান পেলো কোথায়? আমার বয়স একটু বড় তো। আচ্ছা, আপনার বয়সে বড় ছিল। দোকানটা ও নিজের পয়সা দিয়ে করেছিল নাকি ফ্যামিলি থেকে করে দেয়? নিজের পয়সা দিয়ে করছে, নিজের পয়সা দিয়ে। বাজে বললাম না। ও আচ্ছা, বাজে কাজ করতো। আচ্ছা, ওই দোকানটা কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল। চায়ের দোকান ছিল। বাজে কাজ করতে বলতে ঠিক আছে, ওকে। বাজে কাজ করতো, টাকাই করে চায়ের দোকান দিচ্ছে। আমি বলছিলাম যে একটা দোকান দিতে, আমি বসে থাকবো। আচ্ছা। তো সব দোকান তো সব কলেজের পোলাপাইন গুলো আমার দোকানে বসতো। হ্যাঁ, সব দোকানে বসতো না, আমার দোকানে বেচা কেনা হতো। এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে ওইখানে, পোলাপাইন ডাকাইছে, অনেক কিছু হয়েছে ওইখানে। দোকান বন্ধ করে দিবে।
তারপর ও আমার বান্ধবী বলতেছে কি তুই আমার চিনস, আমার হাজবেন্ড চিনস? তারপর আমি বলি তোর হাজবেন্ড তো নল, তোর হাজবেন্ড কি বলবে? পরে বলে না আমার হাজবেন্ড আছে আরেকটা, যাকে আমি মানে ওর মাধ্যমে চিনি। আচ্ছা, আমার হাজবেন্ড আছে আরেকটা। তোর হাজবেন্ড আছে কি করে? পরে বলে গাজীপুর থাকে, নাম কি? সবুজ। তাই নাকি? ভালো। কয়টা বিয়ে করছে? বিয়ে কি অনেক মজা? আমি এগুলো বলতাম। আচ্ছা, পরে বলে কি বিয়ে অনেক মজা নাই, তুমি তোমার লাইফে বিয়ে হলে তুমি বুঝবা। পরে বলে কি আচ্ছা তাহলে আমি বিয়ে করবো। পরে মজা করস দোস্ত, তোর না ওই যে ওই ছেলেটা, একটা ছেলে প্রপোজ করছে আমার ইয়াসিন, আমি ওরে বিয়ে করবো। পরে বলে আরে না রে, বিয়া তো সহজ না। পরে আমি বলি ঠিক আছে, তোর হাজবেন্ড এত কিছু, তাহলে তো আমার জন্য এত কিছু করতে পারবো, তোর জন্য এত লোক পাঠাইছে, পোলাপান পাঠাইছে, আমার জন্য পাঠাবে। পরে বলে আমাকে কোনো গ্রাহ্য দিল না। ওহো। তারপরে আমি ওই ছেলেটাকে দেখার জন্য অনেকই করি যে তোর হাজবেন্ড এত কিছু চাপা মারস। পরে বলে না রে, আমার হাজবেন্ড অনেক বড় লোক, পিস্তল নিয়ে ঘুরে, হ্যাঁ গাজীপুরে সবাই ভয় পায়। আমি কই তাই না? আমি ভাবতাম যে চাপা এটা। তো আমি দেখার জন্য বলি কি চল দেখতে যাই। পরে বলে ঠিক আছে যাই। তো গেলাম দেখতে, আমাকে সালাম দিল, সালামের উত্তর নিলাম। পরে একটু আগানোর পরে বলে কি এই খ্যাত তোর জামাই, এর থেকে বললো তো তোর আবু ভালো আছে, তোর ওই জামাই ভালো আছে। পরে বলে না রে, এটা তো আমার সামনে বলছোস, ওর সামনে বললে তোর চড়া দাঁত ফেলা দিত। পরে বলে কি আমাদের সাথে যখন আমরা মিট করতে যাই একটা ছেলেকে নিয়ে যায় সাথে করে। তখনও জানতাম না যে ও কি কাজ করে, মেয়েটা কি কাজ করে, মানে মনি কি কাজ করে? কি কাজ করে জানতাম না। তখন আমি বোকা ছিলাম। তখন দেখলাম যে ও যে ছেলেটাকে নিয়ে গেছে ওটা একটা ছিল ফিটিং। মানে ফিটিং করে নিয়ে গেছে আলটিমেটলি। হ্যাঁ মানে রং নাম্বারের কথা হয় না যে মেয়েদেরকে দেখতে চায় ফ্রেন্ড হইলে, তো ছেলেটাকে নিয়ে গেছে। আমি বলি ছেলেটাকে মারলো যে, কয় জানোস এটা বাসের সময় ওঠার কালে আমাকে বাজেটটা কথা বলছে, তুই আমার আগে বলতি তাহলে আমি মার দিতাম। পরে বলে তোর যে শরীর তুই মার দিবি, দেখ কেমনে মারে। পরে দেখলাম মায়ের দোর গুলো হরে, তোর জামাই নল হইলেও অনেক শক্তিশালী আছে, দেখ কেমনে মারতাছে। কি জিনিস? নল? নল, হ্যাঁ মানে ওকে, এগুলো বুঝতে পারছি। হ্যাঁ, বলতেছিলাম। তারপরে আমাকে বলে যে আপনি বাসায় যান, তো আমাদের জন্য ডিম নিয়ে যায়, মাছ নিয়ে যায়, বোনা করে। আমার বান্ধবী থাকি দেখি একটা চৌকি আর কিছু হাড়ি পাতিল, ওরকম সংসারে কিছুই নেই। আমি থাকি ওর বাসায়, আমাকে যাইতেও দেয় না, কয় কি দোস্ত তুই আমার কাছে থাক। আমি বলি কি তোর জামাই থাকলে আমি কই থাকুম, আমি কি খাটের নিচে থাকুম? পরে বলে না তুই কানের নিচে থাকবি না, তুই এখানে থাক, আমার জামাই আসবে না। আমি বলি কেন, তোর একসাথে থাকবি না? পরে বলে না রে। আমি বলি আচ্ছা দোস্ত তাহলে আবুর কি হইব? পরে আবু আবুর মতন থাকবা। আবুটাকে? আবু হচ্ছে ওর হাজবেন্ড আরেকটা। ও মানে একসাথে চারটা জামাই মেইনটেইন করেছে? ও হ্যাঁ, ওই মেয়েটার। আচ্ছা, মানে মনি? মনি, ওকে। ওর হাজবেন্ড, ওটা রিয়েল হাজবেন্ড। তো এটা কিন্তু হাজবেন্ড না, আমি জানতাম না, আমাকে খালি হাজবেন্ড হাজবেন্ড বলতেছে, ওকে। আমি হাজবেন্ডই ভাবতেছি। তো আমাকে বলে যে তো দুলাভাই আসবে, মাথায় কাপড় টাপড় দিস। আমি বলি এমনি তো মাথায় কাপড় দিয়ে, আমার মাথায় কাপড় পরে। পরে বলে ঠিক আছে। প্রিয় শ্রোতা, আমি না দুলাভাই আসছে বলে না আমি বাথরুমে পলাইছি, টয়লেটে গিয়ে পলাইছি। তো বলে শিখা আপা কোথায়? পরে বলে শিখা আপা তো বাথরুমে আপনার দেখে পলাইছে। পরে বলে কেন, আমি ভাগ না ভালো। পরে আসছে বলে বাবারে বাবা আপনি কেমনে মারেন দুলাভাই? কয় আরে বোন, মানুষ জনসেবা করার জন্য এভাবে মারতে হয়। আমি বলি হ্যাঁ আপনি অনেক সোয়াব পাবেন জনসেবা করার জন্য। তো বলে আপনি কি করেন? আমি বলি আমি কিছু করি না, আমার মার দেয়, আমি চলে আসছি পালায়। কি করবেন লাইফে, কি আছে আপনার? আমি বলি লাইফে কিছুই নাই, আপনার মতন একটা বিয়ে করবো, আপনাদের পাশের বাসায় থাকবো, এরকম মজা করতেছি, পাশের বাসায় থাকবো। তো বিয়ে কি এত সোজা বলতেছেন? আমি বলি না। কয় আচ্ছা আপনি কাকে পছন্দ করেন? আমি তো কোনো ছেলেকে পছন্দ করি না, কিন্তু আমার পছন্দ করে। আচ্ছা মনি কেডা পছন্দ করে রে? তোর বন্ধু না? কয় তুই জানাস ভালো। আমি বলি হ্যাঁ ইয়াসিন পছন্দ করে, ভাই আমাদের সাথে বিয়ে করা দিবেন? পরে বলে থামো তুমি তোমার বাসায় যাও। ওই ভাইয়াটা বলতেছে, তো ভাইয়াটাও না মানে ভয়ানক হইলেও মানে মিষ্টি মিষ্টি কথা বলতো, অনেক সুন্দর। আচ্ছা। হ্যাঁ, তো আমি বলি ইয়াসিনটাকে? ইয়াসিনটা হচ্ছে আমার বান্ধবীর ফ্রেন্ড। ওকে ফাইন। আপনাদের দোকানে আসতো চাটা খেতে? হ্যাঁ চাটা খেত, ওকে। কলেজে পড়াশোনা করে। আমাকে মানে প্রপোজ করে, আমাকে অনেক লাভ করে ছেলেটা। হ্যাঁ আমি যেটা বলি সেটাই করে। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। এই ইয়াসিন? ইয়াসিন, হ্যাঁ। আচ্ছা। তো আমি কিন্তু ছেলেকে পছন্দ করতাম না, আমি সব দেখতেই পারতাম না। আচ্ছা। তো ওই ভাইয়াটা আর মনি একসাথে শুয়ে আছে। তো মানে ওরা তো রাতে থাকতো না, দিনে আসতো চলে যেত, একসাথে শুয়ে আছে। আমি এই যে চৌকির কোনায় ওরা দুজন শুয়ে আছে,
ওই মেয়েটা ছেলের উপরে হাত দিতেছে, ছেলেটা বারে বারে হাতটা নামাইতেছে, আবার হাত দিতেছে, আবার নামাইতেছে। আমি দেখি লজ্জায় মুখটা ওদিকে ঘুরাইছি, আবার ঠ্যাং দিছে। পরে বলে কি তোমার কি মানে মেহমানরে শ্রদ্ধা করা শিখো নাই? মনিকে বলতেছে? হ্যাঁ। পরে বলে এসব কি মনি, সরো। পরে আমি বলি মনে মনে মানে আমি আর কেমন জানি সন্দেহ আছে, স্বামী স্ত্রী এরকম ব্যবহার কেন? আচ্ছা। তো এরকম ব্যবহার কেন? ও আপনি করে বলতেছে, ও তুমি করে বলতেছে। তো এক পর্যায়ে মানে আবার ঠ্যাং দেয়, ঠ্যাংটা আর সরায় না। যদি সন্দেহ করি আমি, তো দুলাভাই চলে যাবেন? হ্যাঁ চলে যাব। তারপরের দিন না মনি না আমাকে ওকে নিয়ে সন্দেহ করে, কিন্তু অথচ কিছুই না সন্দেহ করে। মানে এই ছেলেটাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করছে? হ্যাঁ, কখন সন্দেহ করে বলি যে ওই যে যখন চলে যায়, ভাইয়া চলে যাবেন? হ্যাঁ। তারপরের দিন আসে, আমি বলি ভাইয়া একটা গান গান না। তো আমি না ওনার গান শুনে একেবারে হয়ে গেছি, ওনার প্রতি অনেক ক্রাশ হয়ে গেছে। যে আমি যেমনি হোক আমি মনে মনে বলি মনি তোর জামাইরে আমি কাইরা নিব, মানে এমনি বলতেছি যেমনি আমি বলতেছিলাম। আচ্ছা, ফিল করছেন এমনি? হ্যাঁ। ওকে। যে তো মনি, এটা ছেলেটার নাম ছিল সবুজ? সবুজ। ওকে। মনে আমি এরকম তোর হাজবেন্ডটাকে কাইরা নিব, তোদের সংসার আর ভালো লাগতেছে না, তো তোরা তো থাকস না, সংসার করতেছিস না ভালোভাবে, আমি ওই ছেলের বিয়ে করবো, আমার বাসায় এরকম মাছ গোস এরকম রান্না হবে, এরকম এই সেই। তো আমি স্বপ্ন নিয়ে বসে আছি, গান শুনতাছি। ভাইয়া বলে কি আচ্ছা তুমি চলে যাবা বলছো, কোথায় চলে যাবা? আমি বলি ভাইয়া চলে যাব, আপনাদের সংসার আপনারা করেন, আমি না হয় অনেকদিন ছিলাম, আমি আমার আম্মুর কাছে চলে যাব, না নানুর কাছে। বলে সত্যি করে বলো তুমি কোথায় যাবা? আমি বলি দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। পরে বলে তুমি একটা মানে মেয়ে মানুষ, তুমি ছেলে না। অনেক বোঝাইছে, বোঝানোর পর আমি তার বুঝ মানি নাই, আমি বের হয়ে যাই। তারপর উনি আমাকে জোর করে বাসায় নেয়। মনি কিছু বলছে? আমি বলি না কিছু বলে নেই। তারপর বলে কি সত্যি করে বলো কিছু বলছে? আমি বলি ভাইয়া আপনার সাথে কি কোনো সম্পর্ক আছে আমার? বলে না। আমি বলি আপনাকে দুলাভাই ডাকি না? বলে হ্যাঁ। তাহলে কি হয়েছে? আমার বাসায় আনছে, মনিকে চটকানা দিছে যে তুমি এগুলো কি বলছো মেয়েটাকে, তুমি একটা মেয়ে মানুষ মেয়েটাকে এইভাবে বের করে দিতেছো কেন? হ্যাঁ। তো এগুলো বলে, মনি অনেক ভয় পায়। মনি বলে কিছু করি নাই। ও যাওয়ার পর মনি আমার অনেকগুলো গালাগালি করে, অনেক গালাগালি করে। খুব স্বাভাবিক সেটা, কারণ সে তো আপনাকে শেল্টার দিয়েছে সেই জায়গা থেকে। তারপর হ্যাঁ, অনেক গালাগালি করে যে তোর জন্য আমাদের সংসার ভাঙা যেতেছে, তোর জন্য আমার এটা হইতেছে, তুই যদি না যাস তাহলে তুই মনে কর আমার মরা মুখ দেখবি, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকস। তো আমি চিন্তা করলাম যে আমার অনেক উপকার করছে, টাকা দিছে, ঈদের কাপড় কিনা দিছে, এটা সেটা। তো ওই ভাইয়াটা না মানে আরেকদিন আসে, আসার পর আমাকে বলতেছে আপা আপনাকে যদি গার্মেন্টসে চাকরি করে নিয়ে দিই কেমন হবে? সবুজ? হ্যাঁ। আমি বলি কি গার্মেন্টসের চাকরি জীবনে তো করি নাই, শিখাই দিবেন? পরে বলে ঠিক আছে। তো ও সন্দেহ করে, মানে ও ভাবতেছে যে আমাকে নিয়ে নাকি রুম টুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, কারণ ও তো ওই কোয়ালিটি ছিল, ও ভাবতেছিল ওরকম চিন্তা। মনি সন্দেহ করে? মনি সন্দেহ করতেছে। তো যে আমার দেশের থেকে মানে একটা আমার নানু ফোন দেয়। হ্যাঁ, আমার নানুকে ফোন দিই আমি, আমার নানু দেশে ছিল, আমি কোথায় যাব এখন, আমার তো যাওয়ার জায়গা নেই। আমার নানুকে ফোন দিই, নানু বলে কি যে তুই দেশে, আমি দেশে চলে আসছি। পরে আমি বলি ঠিক আছে, টাকা তো নাই। তো যেদিন যাব সেদিন হচ্ছে আমার যে বললাম না আমার যে মিরপুরে ছিলাম যে একটা বন্ধু, তার জন্মদিন। আচ্ছা। হ্যাঁ, তার জন্মদিন। আমি কি পরবো, একটা গেঞ্জি ছিল, একটা ট্রাউজার ছিল, তো ওটা পরছি। পরে আমি বের হবো যখন, তখন ওই দুলাভাই আসছে। সেদিন আমাকে বলতেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে আমি আগাই দিছে। এখানে মনিও আমাকে 500 টাকা দিছে, উনি আমার 1000 টাকা দিছে। সবুজ? হ্যাঁ, সবুজ। ও আমাকে 1000 টাকা দিছে, গাড়ি পর্যন্ত গাড়িতে উঠাই দিছে। আমাকে কখনো এরকম করে নাই, পার করে দেয় নাই, গাড়িতে উঠাই দিছে, টাকা দিছে, তারপরে ফুল কিনে দিছে আমাকে। আমি তখন যাই, তারপর মিরপুর আসার পরে বলে কখন আসবেন আপনি? আমি বলি যে হ্যাঁ আমি আসবো কিছুক্ষণ পর, আসলে তুমি মনিকে ফোন দিও, রাস্তাঘাট ভালো না। আমি বলি ঠিক আছে, আমি ফোন দিব। তো ফোন দিছি, মনি ফোন ধরে না, দুলাভাইরে ফোন দিছি, দুলাভাই ফোন ধরে না। তো দেওয়াল টপকায় আমি ঘরে আসি। আসার পরে আমি বলি দরজা খুলোস নি কেন? দেখতেছিলাম তুই ভয় পাস নাকি। আমি বলি এরকম, এটা আবার কোন ফাজলামি মনি? পরে বলে বোন তুই চলে যা, আর কতদিন থাকবি ক,
তো অনেক উপকার করছি। আমি বলি ঠিক আছে আমি চলে যাব, সমস্যা নেই, আমি কালকে চলে যেতেছি। তো আমি ব্যাগ ট্যাগ গুছা আমি রাস্তায় বের হই। ওই টাকার যে দিছিল 500 টাকা রেখে দিই আমি। তারপরে ওই 500 টাকা দিয়ে আমি দেশে চলে যাই, মানে রাস্তায় নামি। তখন দেখি কি দুলাভাই আমার হাত ধরে টানতেছে, আপা আপনি কোথায় যাইতেছেন? ভাই আমি তো গ্রামে চলে যাব। গ্রাম কোথায় আপনার? ময়মনসিং। কবে আসবেন? এই আসবো না ভাই, আমি ওখানে থাকবো। পরে বলে না আপনি তো আসতে হবে। তখন কিন্তু ভাইয়া কিন্তু আমাকে ভালোবেসে ফেলে, ঠিক আছে? মানে সবুজ ভালোবেসে হ্যাঁ ফেলে। ভালোবেসে ফেলে, কিন্তু প্রকাশ করে না, উনি বলে না। তো আমাকে বলে যে আপনি চলে গেলে কি হবে, মানে কি হবে, মানে যে আপনি চলে যান না, থাকেন। আমি বলি না ভাই আমার গ্রামে যেতে হবে। পরে আমি গ্রামে যাই, গ্রামে আমাকে উঠায় দেয়। পরে বলে আপনার ব্যাগগুলো দেন আমাকে। আমি বলি কেন? পরে বলে আপনিও আসেন। আমাকে ওই দিনই হাত ধরে টেনে রুম দেখে, রুম দেখা, হাজবেন্ড ওয়াইফ পরিচয় দেয়। ওকে। হাজবেন্ড ওয়াইফ পরিচয় দেয়, সবাইকে বলে আমার ওয়াইফ। তারপরে রুমে নিয়ে গেছে, রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রাখি। পরে বলে এখন আপনি নিঃস্বাধীনের মতন চলতে পারবেন, কেউ গালাগালি শোনা লাগবে না। আমি বলি দুলাভাই আপনি এখানেও থাকবেন? ওরা বলে কি না না এখানে থাকবো না, তুমি একটা মেয়ে মানুষ না, তুমি থাকবা। আর তুমি শুনুন দুলাভাই ডেকো না সবার সামনে। আমি বলি তাহলে কি ডাকবো? আরে সবাইকে পরিচয় দিছি তুমি আমার হাজবেন্ড, আপনাকে কি আমি হাজবেন্ড বলবো? আপনি তো আমার বয়স অনেক বড়, এটা বলতাম। তো বলে না তুমি বললো, কারণ আমি পরিচয় দিছি তো, এটা না হলে তো রুম দিবে না কেউ। তারপরের দিন আমাকে গাড়িতে উঠায় দেয়, ময়মনসিং গাড়িতে। আমি ময়মনসিং নামার পর যেটা হয়, ওইখানে ঘুষখোর, তার নাম হচ্ছে রাজু, সে আমাকে পছন্দ করে। যখন গাড়ি থেকে নামি, আমার চুল ছিল অনেক বড় বড়, চুলের খোপাটা পড়ে যায়, ওইখান থেকে দেখে মানে আমাকে পছন্দ করে। তো তাকে তো আপনি আগে চিনতেন না? চিনতাম না। আমি বাসা থেকে নেমে মনে করেন আমি যাচ্ছিলাম রিক্সা দিয়ে, তখন আর কি দেখে আমার বাসা, আমার বাড়ি ঘর সব জানলো। তারপর আমার নানুকে নিয়ে আমি দোকানে আসি। আমার গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে, তো আমি খালি ঘুরি। দোকানে যাই, মানে শোরুমে যাই, আমি বোরকা দেখতেছি কত সুন্দর, এত দাম, অনেক দাম মনে হয়। দেখতাম আর আফসোস করতাম, এটা যদি আমি কিনতে পারতাম বোরকাটা। মিষ্টির দোকানে যাই, যেটা দেখি যেটাই দেখবো, দেখার পর বাসায় গেলে ওই জিনিসগুলো আমার বাসায় যেত, ঠিক আছে? এই ছেলেটা পাঠাই দিত? ওই ছেলেটা পাঠাইতো। এই ছেলের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো? জাস্ট জিজ্ঞেস করলে এতেই পরিচয় হয়ে গেল? না জিজ্ঞেস করলো না। আমি যখন নামলাম বাস থেকে, ওই লোকটা আর কি লাভে টাকা দিত, টাকা উঠাইতেছিল, তার ব্যাগে অনেক টাকা। তো উনি টাকা উঠাইতেছিল, ওইখান থেকে আমাকে। কি নাম ছিল লোকটার? রাজু। সামহাও আপনার সঙ্গে পরিচয় হয়েছে এবং আপনার সঙ্গে যোগাযোগ সেরে গেছে? আমার সাথে পরিচয় হয় নাই তখন। আমি ওনাকে দেখি নাই, উনি আমাকে দেখছে। ফলো করেছে? উনি আমাকে দেখছে। বাসা থেকে যখন নামি আমার চুলের খোপা পড়ে যায়। আচ্ছা। তো ওইখান থেকে মানে এই লোকটা পছন্দ করে যে মেয়েটা কোথায় গেলে, পরে বলে ঢাকায় বাড়ি। আমাদের গ্রামে সবাই চিনে আমরা ঢাকায় বাড়ি। হ্যাঁ ওটা গ্রাম ছিল আপনাদের? হ্যাঁ ঢাকায় বাড়ি বললেই হয়। তো এখানে যাই, আমি রিক্সাতে যাই। আপনাদের গ্রামেরই লোক ছিল সে? হ্যাঁ গ্রামের লোক ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক সামহাও সে আপনাকে বের করেছে। তো বের করে আমি যেটা দেখি ওটাই আমার রুমে চলে যায়, পুতুল দেখলে পুতুল চলে যায়। তো মোবাইল আমি বলি যে কোনো জিনিস চলে যায়। আমি নানুকে জিজ্ঞেস করলাম, নানু যে এগুলো কে দিয়ে যায়? পরে বলে কি জানি তোর কোন জামাই। আমাকে কি বলো না বলো, আবল তাবল। পরে বলে হ্যাঁ কোন রাজু নামের পোলা তোরে পছন্দ করছে। আমি বলি তুমি চিনো? পরে বলে হ্যাঁ চিনি, মেম্বরের পোলা, সে লাভে টাকা নেয়, সে তো খুব সন্তরাস। চিনস তারে? আমি বলি না, ও সন্তরাস, ও আমার সামনে আসুক। আমি রাগের মাথায় বলতেছি আমার সামনে আসুক। তারপর না আমি ঘটনাটা ওই ছেলেকে বলি। ওই ছেলেকে মানে আপনি সবুজকে বলি যে এরকম আমি যেটা চাই, যেটাই করতেছি। আমার নানুর কাছে 1 টাকা চাইলে পাইতাম না, সেই নানু 500 করে টাকা দিতেছে আমারে। পরে বলে কেন, কোন একটা তোমার নানুর সাথে ছেলে জড়িত আছে? আমি বলি হ্যাঁ ছেলে আমার নানুরে অনেকগুলো টাকা দিছে, তাহলে নানু আমার প্রতিদিন 500 করে টাকা দিতেছে কেন? নানু আমার অনেক আদর করে, ঘরে কি সুন্দর বাজার সদাই, তো পুতুল, বড় বড় পুতুল। তারপরে যেটা মানে এই তখন ট্যাপ মোবাইল, ট্যাপ মোবাইল দিছে আমাকে। তো এই মোবাইলটা পায় যে আমি কত খুশি, এই লোকটাকে আমি একবার দেখবো লোকটা কে। হ্যাঁ তো মনি যেরকম বলতেছিল, মনিরে ফোন দিয়ে বলি
তো জামাইয়ের কথা বলছিলি না, আমার তো এখানে জামাই নেই, একটা বয়ফ্রেন্ড আছে। সে আমারে পছন্দ করে, আমি ওনারে দেখি নাই। উনি আমার কি কি দেয় জানো, অনেক কিছু দেয়। ঠিক আছে তুই বিয়া ব। আমি বলি দেখি নাই তোর, আমি দেখে লই তারপর। তো আমাকে আমার নামটাও শুদ্ধভাবে বলতে পারে না ওই লোকটা। আমার নাম শিখা, উনি বলে শেহা। মমি সিংহা তো বলে শেহা, আপনি কি শেহা? আমি বলি হ্যাঁ। আপনি কোথায়? আপনি আমার সাথে মিট করেন না, আপনি গোপনে গোপনে এত কিছু দিতেছেন, আপনি মিট করেন, আপনাকে দেখি, যদি ভালো লাগে বিয়ে করব, বিয়ের প্রস্তাব দিয়েন আপনি আমার বাসায়। পরে বলে ঠিক আছে, তোমার নানা তোমার সবাই তো রাজি আছে। আমি বলি হ্যাঁ, টাকা দিয়ে কিনা ফেলছেন, রাজি তো হইব। তখন বলতেছিলাম কথা। পরে বলে না না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইসব কথা বললো না, নামাজ পড়তো। আবার গেলাম, গিয়া জিজ্ঞেস করতেছি, উনি ছিল আমার সামনে দাঁড়াইয়া, যে রাজুটা দেখতে আঙ্কেলের মতন, হ্যাঁ বুড়ি ছিল, দাড়ি ছিল। ওনাকে জিজ্ঞেস করতেছে আঙ্কেল রাজু নামের কাউরে চিনেন? ওকে, আমি ওনাকে বলতেছি যে রাজু নামের কাউকে চিনেন? পরে বলে আচ্ছা রাজু নামের কাউকে চিনেন কেন, কি হয়? না উনি না আমার এত কিছু দিয়ে যাচ্ছে, কি অনেক সুন্দর। পরে তুমি কি সুন্দর জোরে ই করবা, ভালোবাসবা? তার মনটা দেখো, তার মনটা কিন্তু অনেক বড়। আমি বলি আচ্ছা ওনাকে আমি একবার দেখবো। পরে বলে দেখো শেহা, আমি গোছায় মোছায় কথা বলতে পারি না, আমার নাম রাজু, আমি তোমার ভালোবাসি। পরে বলে কি বুড়া খাড়াইস, তুই আমার বাবার বয়সী, এটা সেটা, তুই কেমনে পারলি আমার এইসব প্রস্তাব দিতে? হ্যাঁ, বাজে ধরনের কথা বলি, আমি এখানে গালাগালি করি। গালাগালি করার পর আমি চলে আসি বাসায়। বাসায় চলে আসার পরে আমি ওটাকে বলি, সবুজকে বলি, জানেন ওই বুড়া খাটাইস, লুচ্চা মুচ্চা এইসব কথা বলি, যে খাটাইস আমাকে বিয়ের প্রপোজ করছে, মানে প্রপোজ করছে আর কি, বিয়ে করবে। তো বলে কি যে তুমি এক কাজ করো, আমাকে ও যেটা বলতাম আমি সেটা শুনতাম, কারণ কি ওর গানের প্রতি কিন্তু আমি ক্রাশ হয়ে গেছিলাম। তখনই আমি ওকে মানে পছন্দ করি, সবুজে। হ্যাঁ। তো ও যেটা বলতো ওটাই করতাম। ও বলে কি আচ্ছা তুমি একটা জিনিস ট্রাই করো তো। ও কি করে? আমি বলি ও ঘুষখোর, সুদখোর, সুদ খায়, টাকা মানুষের জায়গা সম্পত্তি খায়। পরে বলে ঠিক আছে, ও যদি তোমাকে সত্যিকারে ভালোবাসা থাকে তাকে বলো তো 2 লাখ টাকা দিতে। তখন আমাকে যেটা বলতো, আমি বলে আমি কিভাবে বলবো, আমার তো লজ্জা করে। আর 2 লাখ টাকা, বাবার বাবা, মানুষ তো বড় লোক হয়ে যাবে। কারে 2 লাখ টাকা কোনো টাকাই না, তুমি চাই দেখো তো, দেখি কতটুকু ভালোবাসো তোমারে। আমি বলি ঠিক আছে, অবশ্যই মানে দিব 2 লাখ টাকা, ওনার কাছে কিছু না, আমার ব্যাগ 2টি টাকা থাকে। পরে আমি বলি কি রাজু শুনেন আপনি, উনি রাজু ভাইয়া বলতাম, প্রথম বলতাম আঙ্কেল, পরে ভাইয়া ডাকতে বলছে, ভাইয়া ডাকি। তো ভাইয়া শুনেন, পরে বলে কি পার্কে যাবো, ইকো পার্কে যাবো, আবার বলে। আমি বলি ইকো পার্কে যাবো না, আপনি যদি ভালোবাসা থাকেন আমার 2 লাখ টাকা দেন। আমি টাসটা নিয়ে বলতেছি। পরে বলে 2 লাখ টাকা লাগবো, এই ব্যাগ ভর্তি টাকা আছে, লয়ে যাও। এখন টাকা দেখে আমার হাত পা কাঁপতেছে। পরে বলে নাও 2 লাখ টাকা নাও, তোমার নিতে হবে। আমি বলি না ভাই, আমার টাকা নিবো না, আমি টাকা নেবো না তোমার। আমি বলি কি আমার একজন শিখাই দিছে, আমি বলে ফেলছি। পরে বলে হ্যাঁ, আমার মন পরীক্ষা করার জন্য শিখাইছে না, তুমি টাকা নাও। আমি বলি না নিবো না। পরে উনি বলে কি নিবা না, তুমি ইনতেও যেতে পারবা না, চিনো আমারে? পরে আমি বলি কি তুই আমার ভয় দাইতেছস? শিহা তুমি রাগ হইও না, তুমি রাগ হইও না। উনি ভয় পেয়ে গেছে যে আমি যদি ওনাকে করি, তো উনি ভয় পেয়ে গেছে যে শিখা তুমি রাগ হইও না, তুমি টাকা নাও। বললাম দে টাকা দে। 2 লাখ টাকা নিয়া চিন্তা করতেছি কি করবো পলাই যাবো। এখন আমার পিছনে তো অনেক সিকিউরিটি গার্ড লাগাইতেছে, যেখানে যাই ওর কানে চলে যায় কিভাবে জানো। তো রাত্রে 12টা বাজে বের হয়েছি টাকা নিয়ে। বের হওয়ার পরে আমি টিকিট কাটলাম। টিকিট কাটার পরে দেখি কি পিছন দিয়ে হোন্ডা দিয়ে আসতেছে। কি করব, যান বাঁচানোর জন্য দৌড়াতে হবে। ছাদের উপরে গেছিলাম, ছাদে পুরোটা শ্বাস করতেছে, ছাদের থেকে লাফ দিছি। হ্যাঁ, এই পায়ে যে ব্যথা পাইছি, ছাদের থেকে লাফ দিছি। দেওয়ার পর মানে দৌড়াইতেছি, ও তো মুটকু, আমি তো জানি। আজকে আমি ভাবতেছি যে আমি গেছি, আজকে আমার জীবন শেষ, আজকে মনে হয় মায়েরা ফেলবে আমাকে। হ্যাঁ, তো দৌড়াইতে একটা মিষ্টির কারখানায় ঢুকে যাই। মিষ্টির কারখানায় ঢোকার পরে ওইখানে অনেকগুলো ছেলে থাকে। তো আমি ওদেরকে দেখলে ভয় পাই যাই, সবার পা ধরি যে আপনার মানে ছোট বোন হিসাবে আমাকে একটা উপকার করেন, দেখেন আপনাদের 2 পায়ে ধরি। আমাকে দাও নিয়ে দৌড়াইতেছে রাজু, ওকে বিয়ে করি না দেখে। পরে বলে কি হ্যাঁ আমি জানি, দাঁড়ান। ওরা মানে আছে না যে ড্রামটা খালি করছে, শিরার ড্রাম খালি করে
আমাকে ওই সিঁড়ের ড্রামে ভরে রাখছে। বড় পর ওই ছেলেগুলো আসছে, আমি ভাবছি কি কেউ বলে দিবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ, আমি তোমার মসজিদে 500 টাকা দিমু, এখান থেকে তুমি আমার যেমনি হোক মুফতি করে নিয়ে যাও। ওকে, আমাদের একটা বিরতি নিতে হবে ছোট্ট। তো ওই লোকটা আসছে, বলে এখানে কি ঢুকছে কোনো মেয়ে? পরে বলে না না, কেউ ঢুকে নাই তো। পরে ওই লোকটা চলে গেছে। পরে আমি বলি আপনার অনেক ভালো, অনেক ভালো। পরে বলে মিষ্টি খান? আমি বলি না। পরে ওই মিষ্টির দোকানে আমার একটা মামা ছিল, আমি জানতাম না যে এটা আমার মামা লাগে। তো উনি বলতেছে তুমি আশাপুলের ভাগ্নি? আশাপুল হচ্ছে আমার মামা। আশাপুলের ভাগ্নি এরকম এরকম, তোমাকে অনেক ছোট দেখছিলাম, তুমি বড় হয়ে গেছো। পরে বলি হ্যাঁ, আমি এখন কিভাবে যাব? তুমি যেতে পারবো না তো, বাইরে যে লোক, কি করবা? আমি তো ভাবছি হ্যাঁ আমার জীবন শেষ, যে আমি বের হতে পারবো না। সকালে ফজর আজান দিছে, বেরোতে পারতেছি না, গল্প তো করতেছি। এখান থেকে চিন্তা করতেছি টাকা টাকা, এত টাকা আমার কাছে, হ্যাঁ আমি কি করব, কিভাবে যাব, চিন্তায় মানে শেষ। তখন আমাকে বললো কি একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তুমি টয়লেটে যায়া লুঙ্গি পরো। আমি বলি লুঙ্গি পরবো কেন? হ্যাঁ লুঙ্গি পরো, শার্ট পরো, এছাড়া কোনো উপায় নেই। লুঙ্গি পরলাম, শার্ট পরলাম। পরে বলে চুল কি করবা? চুল না, আমি বললাম কি তুমি গামছা আছে? গামছা তো চুলগুলো না এমনি বাদি। তখন এই যে কেচি দিয়ে এখান দিয়ে করে কাটছি, কেটে মনে করেন দাড়ি মুজ বানাইছি। মুজ বানায় সকালবেলা মাথা উঁচু করে হাঁটতেছি, হ্যাঁ লুঙ্গি পরা ছেলেদের মতন হাঁটতেছি। পরে বলে কি তুমি সিগারেটটা ধরো। আমি সিগারেট খাই না তো। আমি বলতেছি সিগারেট, আরে সিগারেটটা সিম্পল, তুমি ধরো, বুঝতে পারবো না। অনেক চালাক রাজু, অনেক চালাক। হ্যাঁ বাসে সব বাসে বলে দিছে যে কোনো বাস ঢাকা যাবে না, ওনার আন্ডারে চলে। তো আমাকে ময়মনসিং পর্যন্ত নিয়ে গেছে ওই ছেলেগুলো। গেছি। পরে ওই ছেলেকে ডাক দিছে, এদিকে ওই মাইয়া কি তো করে নিয়ে ঢুকছিল, সত্যি করে বল? কয় না। পরে বলে আমি থাতুতে খাই গেছি যে আমাকে ডাক দেয় নাকি। পরে ডাক দেয় না, আমরা চলে আসছি ময়মনসিং পর্যন্ত। বাসে উঠার পর আমি ওদেরকে লুঙ্গি দিয়ে দিছি, বাসে খুলে শার্ট দিয়ে দিছি, দাড়ি মুছ খুলে দিয়ে দিছি। কিছু কিছু দূর আগানোর পরে সামনের বাসে মানে সামনে সিটে গেছি। তারপর সবাই মানে ওই বাসালা তাকায় আছে, যে কোনো রহস্য আছে যে এটা কি দেখলাম, যে গেল ছেলে মানুষ আসলো মেয়ে, এরকম সন্দেহ করতেছে। আরো না তখন আমার একটা বলছিল যে টাকাগুলো বের করছিলাম আমি, হ্যাঁ টাকাগুলো বের করছি। ওই ছেলেগুলা তো মানে ময়মনসিং এর একটু সামনে গিয়ে মানে চক্করটা ঘুরতে চেয়েছিল আর কি, মানে আটকে দিতেছিল আমাকে। আমি বলি দাঁড়ান দাঁড়ান, আমি পিঠারি নিয়ে নিই। চালাকি করে নেমে গেছে, নেমে আরেকটা বাস চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি 2টা সিটি মনে করেন আমি করলাম, দুইটা সিটি আপনি নিয়েছেন নিচে। আমি বলেছি আমি পিঠা আনতে চাই, এরকম মানে সুতা দিয়ে আমি নামি। বাস চেঞ্জ করি, 2টা সিট কিনি যেন আমার সিটে কেউ না বসে। 2টা সিট কিনি, একটা ফকির আসে, ফকিরকে আমি 500 টাকা দিই। ফকিরকে আমি 500 টাকা দিই। ফকির 500 টাকা পাইয়ে মনে করেন অনেক খুশি, সবাই তাকে আছে যে 500 টাকা দিল মেয়েটা। এখন পিছনের লোকগুলা বলছে যে হয়তো বা কোটিপতি বড় লোক, 2টা সিটি একা দখল করছে, পিচ্ছে একটা মাইয়া, হ্যাঁ এরকম এরকম বলতেছে। তা আমিও নিজের কাছে মানে কেমন জানি লাগতেছিল যে আমি একটা ভাবে পায়ের উপরে পা উঠায় বসে আছি, খুব ভাব একটা মানে। তারপরে আসার পর আমি আগে পার্লারে ঢুকি। পার্লারে ঢোকার পরে যে আমি ওই ছেলেটাকে সারপ্রাইজ দিব, পার্লারে ঢুকি, সবুজকে সারপ্রাইজ। পার্লারে ঢুকি, চুল রিপেয়ারিং করি। চুল তখন অনেক বড় ছিল আমার। রিপেয়ারিং করি, কালার করি, ঠিক আছে। তো রিস্পা করি, করার পর উনি বলতেছে যে আপনি কোথায়? আমি বলি তো আমি গাজীপুরা, আপনি কই? পরে বলে গাজীপুরা কখন আসলেন? এই তো আসলাম এখন। পরে বলে ঠিক আছে আমি আসতেছি, ঘন্টাখানি লাগবে। তো ওই ছেলের জন্য 5টা শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম, জুতা কিনলাম, একটা ঘড়ি কিনলাম। ঘড়ি যে পরে না সে জানতাম না, ঘড়ি কিনলাম, অনেক সুন্দর ব্র্যান্ডের একটা ঘড়ি কিনছি, দামি। তো অনেক কিছু কিনি, সানগ্লাস কিনি। কেনার পর শপিং টপিং বাসায় রাখি। রাখার পর আমি বলি দুলাভাই আপনার জন্য এগুলা। পরে আবার দুলাভাই ডাকতেছো। আমি বলি দেখেন এগুলো কি আনছি। পরে বলে কি এগুলো? আপনার জন্য মার্কেট করছি। পরে বলে এগুলো দরকার ছিল কি? আমি বলি আরে সামনে তো ঈদ আইসা পড়তেছে, বুঝতেছেন না কেন, এই জন্য। পরে বলে ঈদের জন্য তো টাকা পয়সা আছে। আর জানেন কি হয়েছে? এখন না 1 লাখ টাকা মনে করেন আমি লোকায় রেখে দিছি। লোকায় রাখছি, দেখি উনি কি বলে।
আমি বলি এই যে 1 লাখ টাকা দিছে উনি। পরে বলে সত্যি দিছে? তুমি টাকাগুলো ভাঙলা কেন? আমাকে অনেক ঝাপটাছে। হ্যাঁ, টাকাগুলো ভাঙলা কেন? তুমি জানো টাকার কি মূল্য? হ্যাঁ, এগুলো আজে বাজে কি করতে বলছে তোমার? এই যে চুলের রিবুটিং করছো, এগুলো কত নিছে? আমি বলি 5,000 টাকা নিছে। হায় হায়, 5,000 টাকা নিছে। এখন আমি চিন্তা করি টাকাটা মনে হয় ওর, মনে মনে ভাবতেছি। ওকে, আমি মনে মনে বলতেছি যে টাকাটা মনে হয় ওর বাপের, যে ও এরকম করতেছে। আমি টাকা আনছি, আমার টাকা দিয়ে করছি, ও এরকম করতেছে কেন? পরে ভাবতেছি নারী ভালোর জন্যই তো বলতেছে। পরে আমাকে কতগুলো জ্ঞান দিতেছে, তোমার একটা ভবিষ্যৎ আছে না, তুমি যে টাকাগুলো ভাঙতেছো, তুমি টাকাগুলো আমাকে দিতে, আমি তোমার নামে ব্যাংকে রাখতাম। আচ্ছা, ফাইনালি ভবিষ্যৎ এখন আসতেছে। লাস্টে বলতেছি কি, আরে শুধু শুধু মনে মনে গালাগালি করলাম, সে তো ভালোর জন্যই বলছিল, কেন নিয়ে যে করলাম আশপাশ করতেছি। পরে বলি কি, এই যে আরো 1 লাখ টাকা বের করে দিলাম। টাকাটা নাকি সুন্দর নিয়ে বলে কি, সত্যি ছেলেটা মনে তোমার অনেক লাভ করে, বিয়ে করতাম। আমি মনে মনে বলি, আরে ওরে যদি বিয়ে করতাম তোরে তো পাইতাম না, আমি তো তোরে ভালোবাসি, মনে মনে বলতেছি। তো ওই ছেলেটা বাহিরে যায়, বাহিরে যায় টাকাটা নিয়ে যায়। টাকা নিয়ে যায়। তো বলে উনি একটা রিক্সা কিনবে, অটো আচ্ছা, ভাড়া দিবে, ভাড়া দিয়ে ইনকাম যা হয় তাই করবে। কিন্তু না, টাকা দিয়ে উনি কি যে করে জানি না, আল্লাহ পাক জানে। টাকা নিয়ে যায়, ঘরে কিছু জিনিস কিনে, একটা খাট কিনে, একটা র্যাক কিনে, একটা আলমারি। তো আমাকে বলে যে সিনজি কিনবে, ভাড়া দিয়ে টাকা আসবে, তো ওই টাকা দিয়ে চলে যাবে। ও না করে ও ঘরের জিনিস কিনছে। এখন আমি ভাবছি যে ঘরের জিনিস অনেক দাম, এগুলো অনেক দাম, টাকা তো শেষ। এখন ওই ছেলেটা আসে না, মানে রাত্রে আসে না, দিনে আসে, যা গল্প করে করে চলে যায়, গল্প করে চলে যায়। তো শীতের দিন একদিন আমি বললাম যে দুলা ভাই আপনি চলে যাবেন, আমি তো অনেক ভয় পাই। সেটা হচ্ছে শনিবারের ঘটনা। আমি বলি আপনি চলে যাবেন, আমি তো ভয় পাইতেছি, এই যে সামনে পুষ্কনি আর ডাব গাছ কি যেন টিনের মধ্যে পড়ে। পরে বলে আপনি তো একটা শয়তান, আপনি যা করেন অবস্থা। পরে আমি বলি কি আপনি থাকেন না? বলে না না না, আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে কিভাবে থাকবো? আমাকে বলতেছো যে আপনি একটা মেয়ে মানুষ, আপনার সাথে কিভাবে থাকবো? আমি বলি থাকেন না ভাই প্লিজ, আপনি এক সাইডে থাকবেন, আমি এক সাইডে থাকবো। এখন যে রাজু যে পুতুলগুলো দিছিল, সেই পুতুলগুলো মাঝখানে রেখে আমি ওই সাইডে, ছেলেটা আমার হাতে ডান পাশে ছিল। আমার গায়ে কোনো টাচ করে নাই, ভদ্রভাবে ঘুমাইছে, আমিও ভদ্রভাবে ঘুমাইছি। আমি ঘুমাইলে কোনো কিছু হুঁশ থাকে না। হ্যাঁ, তো মানে ও সকালে দেখে কি নাই, কাজে চলে গেছে। কি কাজ করে এটা তো জানতাম না। তখন আসলো, বিকালে আসছে, খাবার নিয়ে আসছে, হাঁড়ি পাতিল কিনে আনছে। আনার পরে আমাকে বলতেছে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমি ভাবছি কি ভালোবাসার কথা বলবে, যে ও পছন্দ করে সেটা। আমি মানে খুশিতে বলতেছি বলেন। জানো আমার লাইফে কিছু হিস্টোরি আছে। আমি বলি বলেন না। পরে বলে আচ্ছা তোমাকে শর্টকাটে একটা কথা বলি, যে তোমার কোনো কাজ টাজ করতে হবে না, তোমাকে একটা কাজ দিই। কি কাজ সেটা? সেটা হচ্ছে তোমাকে একটা ফোন কিনা দিব, তুমি ফোনে জাস্ট কথা বলবা ছেলেদের সাথে। আমি বলি ছেলেদের সাথে কথা বলবো কেন? পরে বলে শোনো, ছেলেদের সাথে কথা বলবা, ছেলেরা যদি দেখা করতে চায় তুমি দেখা করবা। মানে বিষয়টা ফিটিং এর একটা ব্যবসা ছিল। ওকে, এটা কি আপনি যখন আপনাকে বোঝাচ্ছে তখন বুঝেছেন, নাকি তার আগেই? আমি এগুলো বুঝতে পারিনি। যা যা বলতেছে ঠিক আছে, এগুলো কিভাবে কি হ্যাঁ করতে ঠিক হবে? আছে, আচ্ছা, step সবাই by step বলতেছে যাই। হ্যাঁ ঠিক আছে আমি করবো। ঠিক আছে। তো দীপ্তি কথা বলতাম, যে দিনই রাত্রে ও সাথে থাকতো, কথা বলতাম। হ্যাঁ দেখা করতে আসবেন, অনেকে লোক অনেক বাজে ধরনের কথা বলতো, গাল দিতে চাইতাম, ও গাল দিতে মানা করতো, যে গাল দিও না, গাল দিলে তো আসবে না। তো তো আপনি ওই সময় জিজ্ঞেস করতেন না যে এরা আসলে আপনি কি করবেন? বা আসলে জনসেবা, এটা জনসেবা বলে, এটাকে বলতো জনসেবা। এটা জনসেবা বলে। তো আমি ওটা জনসেবার কাজ মনে করি আমি কাজ করতাম। অদ্ভুত বিষয়। আচ্ছা, হ্যাঁ আমাকে বলতো জনসেবা। আমি বলি জনসেবা কাজ খুব ভালো তো, আপনি এত মানে আল্লাহ আপনার অনেক ভালো করবে, এগুলো বলতেছিলাম আর কি। তো যেই আসতো দেখা করতে, খুব কোটিপতি ছেলেরা আসতো। তো আপনি এগুলো নাম্বার পেতেন কিভাবে? হ্যাঁ নাম্বার বানাই দিত আমাকে। ওই নিয়ে আসতো? না না তাহলে নাম্বার, হ্যাঁ আপনি আমাকে যে নাম্বার দিয়ে ফোন দিয়েছেন, এই নাম্বারটা একটা নাম্বার কেটে আরেকটা নাম্বার ঢুকিয়ে আমি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে না আরেকজনের সাথে কথা বলতে পারবো। তো ছেলেরা তো এরকম হয় যে মেয়েদের প্রতি অনেক ক্রাশ হয় না, Okay. যে মেয়েরা মেয়েদের সাথে দেখা করতে চায়। হ্যাঁ এরকম। আপনি দেখা করতেন?
হুম। প্রথম থেকে যাই আমি, প্রথম ঘটনা। আমাকে শিখাইছে যে দেখা করবা, ওকে নিয়ে যাবা এরকম জায়গায়, আমি ছেলেটাকে মারলে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এখানে কেন আসছো, এখানে কি কি হয় তোমার, তুমি বলবা যে ফ্রেন্ড, এরকম এরকম শিখাই দিত। তো যা বলতো তাই করতাম। একটার পর একটা ঘটনা শুনতে চাই। প্রথম ঘটনাটা কি ছিল? প্রথম ঘটনা যে ওই মাইনসটা একটা কলেজের পোলা, ওইখানে আমি বলি কি ভাইয়া আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ ও আমাকে অনেক পছন্দ করে। পরে বলে ওরে নিয়ে আসো, মানে একটা গালি দিছে যে ওই শালারে নিয়ে আসো। মানে আমাকে কোনো ছেলে যেন ওকে না ভালোবাসতে পারে, ও এরকম করতো, ওকে নিয়ে আসতে বলতো। যে প্রপোজ করতো আমি ওকে বলে দিতাম যে ও মানে প্রপোজ করছে আমাকে। পরে বলো ওকে নিয়ে আসো তুমি, দেখি যে ও কিরকম। ওকে নিয়ে আসার পরে ওকে মেরে ধরে, মানে আপনার সামনে? প্রায় না না আমার সামনে না। আপনার সামনে কতটুকু করতো? আমার সামনে জাস্ট আমার সামনে একটা চটকানা দিত। আমার খুব খারাপ লাগতো যে চটকানা দিচ্ছেন কেন, আমি সিরিয়াস হয়ে যেতাম। পরে বলে আমাকে বলে মেরে ক্লাবে নিয়ে যাও, হ্যাঁ মেরে ক্লাবে নিয়ে যাও। তো নিয়ে যেত। ওর সাথে আরো লোকজন থাকতো? অনেক লোকজন থাকতো, হ্যাঁ আমাকে নিয়ে যেত। কোথায় মিট করতেন আপনারা? গাজীপুরা 27। ওখানে কোথায়, জায়গাটা কোথায়? গাজীপুরা 27 নামরে পূর্ব পাশে, হ্যাঁ হাতের ডানে একটা রাস্তা গেছে, সেই ঢালে আর কি কাজটা হয় 27 চিটাগাং সমিলের সাথে। ওকে, এখনো হয়? হ্যাঁ, তার ভাইয়ের নাম হচ্ছে সামাত, সে টঙ্গীর কি যেন সেক্রেটারি নাকি কি যেন, মানে এই সবুজের ভাইয়ের নাম? হ্যাঁ উনি এই কাজটা করে। সামাত নামে সবাই চিনে ওনাকে, গাজীপুরা 27। ওকে। হ্যাঁ, তো এরকম কাজ হইতো, আমাকে জাস্ট ক্লাবের কথা বলতো। পরে বলতো ভাবি আপনি বাসায় যান, এটা একটা নাটক হইতেছে, বুঝেন না কেন, ছেলেটা তো পরবর্তীতে যেন আপনাকে না ধরতে পারে এই জন্য। তো ছেলেটার তার মানে আপনাকে একদম পুরোটাই আপনার চোখের সামনে ধোয়াটা, মানে ধোঁয়াশা, আপনি জানতেন না যে কি করবে আমি ছেলেটাকে? না না প্রথম কিছুই বুঝতেন না? আর এটা কি কাজ, এটা কেমন, আমি কিছু বুঝতাম না। আমাকে জনসেবা বলছে তো একটু কি বুঝতাম, খালি জনসেবা। ওকে শিখা, আমরা এখান থেকে ফিরবো একটা ছোট ওখানে এসে শিখাকে নিয়ে আপনারা চাইলে কোনো কমেন্টস করতে পারেন, মন্তব্য করতে পারেন। শিখা যেখানে আমরা ছিলাম, তারপরে মনে করেন আমি যে বাসায় আসি, বাসায় আসার পর রান্না বান্না করি, ভাইয়া আসবে খাবে, রাত্রে আসে। পরে আমাকে বলে যে আমি চলে যাবো। আমি বলি ভাই আজকে থাকেন না। পরে আজকে থাকা সম্ভব না, আজকে আম্মুকে দেখতে হবে। যে ছেলেটা আনতেন, ওই ছেলেটা পরবর্তীতে নাম্বারে ফোন দিয়ে বলতো না তার সঙ্গে কি করেছে? ফোন তো রেখে দিত, টাকা রেখে দিত, ওর ফোন টাকা আবার বিকাশে আনতো। ওদের পয়েন্টটা এরকমই, আমি তো লাস্টে জানতে পারছি যে আচ্ছা, আপনি স্টেপ বাই স্টেপ আগে সামনের দিকে। হ্যাঁ, ছেলেটা তো খাবে না? এরকম একদিন দুদিন মানে এরকম কাজ হইতেই থাকে ভরপুর টাকা ওর কাছে, অনেক টাকা, মানে অনেক কিছু আনতেছে ঘরে। আর ও বাসায় আসে না, আমার বাসায় কি আসে না, মাঝে মাঝে আসে। তো আরেকদিন আসছে, আমি বলি ভাইয়া আজকে থাকবেন? পরে বলেন না আজকে দেখি থাকতে পারি না থাকতে পারি। পরে না শুক্রবারের দিন আমি বলি কি আজকে যেমনি হোক আমি ওরে প্রপোজ করবো। হ্যাঁ, যে আমি থাকতে পারতেছি না, যে আমি ওরে বলবো, আমার মানে মনটা না কেমন জানি করতেছে যে ওরে বলতে হবে, প্রপোজ করতে হবে। তো আমি থাকতে পারতেছিলাম না রাত্রে, মানে এই পারেতে ওই পারে, ওই পারেতে এই পারে যাইতেছি, আমার ঘুম আসতেছে না, ওরও ঘুম আসতেছিল না। তো শীতের দিন আমরা, ও তখন তো কম্বল কিনে নাই, ও কি করছে, আমার একটা শাল ছিল, যে ছেলে রাজু শালটা দিছিল, ওই শালটা ওর গায়ের মধ্যে দিছি। আমি না ওই পারে, ও আমার দিকে, এখানে মশা বইছে, মশাটা মারেও নাই, আমার রক্ত খেয়ে মানে টুকটুক হয়ে রয়েছে, মারতেছে না ভয়ে, মুখের মধ্যে লাইট মাইরা এমনি মানে বসা আছে। বসা থাকার পরে না আমি হঠাৎ করে তাকাইছি, ভয় পেয়ে গেছি। দুলাভাই আপনি এটা কি করেন? পরে বলে আরে মশা। আমাকে কই মশা? পরে এমনি দৌড়ছি, দৌড়ে দেখি অনেক মানে রক্ত খাইছে। আমি বলি মারলেন না? মারলে যদি তুমি উঠা মানে জেগে যাও, তোমার ঘুমটা নষ্ট হবে না। মনে মনে চিন্তা করি যে এত ভালোবাসে কিন্তু কইতেছে না কেন। তখন আমিও জিদ করি যে না, ভালোবাসার কথা তুই বলবি, আমি বলবো না। তো ওই রাত্রে আমারও কেমন জানি লাগে, ঘুম আসে না, ওরও ঘুম আসে না। পরে আমি না ইচ্ছা করে না ঠ্যাং দিয়ে না ওর লাথি মারি। হ্যাঁ, লাথি মারার পরে না ও সরে যায়, মানে আরো নিচে চলে যায়। তারপর আমি বলি কি ভাইয়া আপনি নিচে চলে যেতেছেন তো, পড়ে যাবেন তো। পরে বলে না না ভাইবির সঙ্গে হইতাছে। তখন আমি ওকে ওকে আমাকে বলতেছে যে ভাইবির সঙ্গে হইতাছে, আমি ভাইবির সঙ্গে বুঝছি না। আমি বলি কি আচ্ছা ভাইবির সঙ্গে কি?
মনে মনে চিন্তা করি, ও এবার বুঝছি ঘৃণা করতেছে আমাকে। বলি, ভাইয়া আপনি আমাকে ঘৃণা করেন, আগে বলবেন না, তাহলে তো আমি এরকম করতাম না। তারপরে না ওই পাশে ফিরে না কান্না করতেছি, মানুষ এরকম ঘৃণা করে। পরে বলতেছে, হায় রে, এই ভাইবেশন সেই ভাইবেশন না, তুমি বুঝবা না ভাই, তুমি শুধু শুধু অযথা রাগ করতেছো। ওকে, তুমি তো অনেক ভালো। হ্যাঁ, তুমি লাথি দিছো না, মানে তুমি তো ইচ্ছা করে দাও নাই। হ্যাঁ আমাকে তারপরে আমি বললাম যে আপনি যে এই কথাটা বললেন যে ভাইবেশন, কয় এই কথা বললো না, মানে এমনি এটা একটা ডায়লগ এটা। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি না আবার কি করি, ঘুমের মধ্যে তখন আমার হাত চলে যায়, আমি এটা ইচ্ছা করে দিই নাই, আমার আবার স্বভাব ছিল নানুকে ধরে ঘুমাইতাম, তো আমার হাত চলে যায় এভাবে এভাবে হাত চলে যায়, ও হাতটা না ফিকা মেরে ফালাই দেয় আমার। হ্যাঁ, তখন আবার উঠি, দুলাভাই কি হয়েছে? পরে বলে কিছু না, তুমি কি ঘুমের মধ্যে কি মারামারি করো? আমি বলি না, কেন কি হয়েছে, আপনি কি মারছি? পরে বলে না। আমাকে দুলাভাই আপনি ঘুমাইতেছেন না কেন? পরে বলে না, মনে আগুন লাগছে। আমি বলি মনে আগুন লাগছে মানে? সরি ফর দিস লাভ, বাট দিস ইজ দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি। ওকে, মনের মধ্যে আগুন লাগছে মানে কি বলেন? পরে বলে আচ্ছা একটা কথা তো বলি, আপনি আমি তোকে ভাই বলে ডাকলেই পারতেন, তো দুলাভাই করতেন কেন? দুলাভাই বলতাম, অভ্যেস হয়ে গেছে, আচ্ছা। সে আমার বান্ধবীর হাজবেন্ড। ওকে, আসলে তো হাজবেন্ড ছিল না। হাজবেন্ড ছিল না, আমি বলতেছি যে উনি বলতেছে যে আমার মনের মধ্যে আগুন লাগছে। আমি বলি কি, এবার বুঝছি কি আগুন লাগছে। তখন আমি বলি যে ভাইয়া আপনার কি মনের মধ্যে কোনো কথা আছে কষ্টকর, আমাকে বলেন না। পরে বলে আমার লাইফে খালি একজন আছে। আমি ভাবছি লাইফে আমি আছি, সে আমার কথা বলবে। লাইফে আমার একটা মানুষই আছে, আমার কলজার মানে এক পাশে আছে, তো আরেকজনও আছে। আমাকে এই দুইটা ব্যক্তি আবার কি? আমি টেনশনে পড়ে গেছি, দুইটা ব্যক্তি আবার কি? মানে নতুন করে যেটা আমি, আর পরে যেটা ছিল এটা বলতেছি, যে ও আমাকে বলে না, সেদিন রাতে আমাকে বলে না। তারপর ও কি করে বলে আমি পেঁচায় গুছায় কথা বলতে পারি না, শর্ট খাতে বলতেছি যে আই লাভ ইউ, ইউ লাভ মি। পরে আমি তো ইংরেজিও পড়ি না, যে আমি কি বলবো ওকে, যেটা সত্যি কথা। আমি আরবি লাইনে পড়ছি, আমি ইউ লাভ মি মানে কি এটা তো জানতাম না। হ্যাঁ, আই লাভ ইউ বুঝতাম, যে ভালোবাসি এটা কি জানতাম। তখন আমি কিছু বলতেছি না, হাসতেছি। তখন বলে অ্যান্সার দাও। পরে আমি বলি আমি কি বলবো দুলাভাই? পরে হাই রে দুলাভাই না, অ্যান্সার দাও, কোনো কিছু অ্যান্সার দাও। পরে বলি মাথা নাড়াইছি। পরে আমাকে বলে যে আমাকে তোমার না। পরে এই আমি অমনিতেই ঘুমাই যাই। সকালে যাওয়ার পরে আমার কপালে আর কি একটা করে, হ্যাঁ আমাকে পারমিশন নিয়ে করে যে তোমার হাতটা ধরি, ধরেন আমি তো আপনার, তো ও আমার হাতটা ধরে আমার কপাল করে চলে যায়। তারপর আবার রাত্রে আসে। তো আমি বলি কি যে আচ্ছা সারা দিন কি কাজ করেন আপনি? পরে বলে আরে রাজনীতির কাজ বুঝবা না, বহুত কাজ। আমি বলি ও কখনো প্রশ্নও করতাম না আমি যে কি করে, কিভাবে কি করলো। আমার কথা হচ্ছে সংসার চললেই হয়, 5টা আসলেই হয়। তো আমি ঘর থেকে বের হইতাম না, নামাজ পড়তাম, ঘরেই থাকতাম, রান্না করতাম। সবাই আমার টানাটানি করতো যে মাথার মধ্যে ঘুমটা দিয়ে থাকো এক সময়, এগুলা কি গরম লাগে না তোর, এরকম করতাম। তো আর কি স্টাইল মিস্টাইল শিখা যাই, চালাক হয়ে যাই ওরকম। তো চলে গেলে আমি টোটো কোম্পানির মতন পুরো রাষ্ট্র ঘুরতাম রিক্সা দিয়ে, রিক্সা দিয়ে ঘুরতাম পুরা, দেখতাম যে ও কোথায় যায়, দেখতাম, চিনতাম না কিছুই। রিক্সা দিয়ে ঘোরার পর আবার বাসায় আসতাম। বাসায় আসার পরে আমার বলতো কি তুমি কই গেছো? আমি বলি কেন? পরে বলে হ্যাঁ আমার কানে তো আসছে। আমি বলি কে বলছে? পরে বলে হ্যাঁ বলছে, তুমি কই গেছো? আমি বলি ওই যে ওই মাথায় গেছি, ওই মাথায় গেছি, ওই মাথায় গেছি। পরে বলে হ্যাঁ আর যায় না, তোমার সবাই চিনে, সবাই চিনে, তুমি একজনের ওয়াইফ, সবুজের ওয়াইফ, তুমি জানো তুমি কত নাম করা। আমি তখন ওকে বলি যে আমাদের তো বিয়ে হয় না, আপনি এরকম ভাবে পরিচয় দিছেন। পরে বলে বিয়ে করব, এখন না পরে। আর জানো রাজনীতি মানে যারা লোক তারা বিয়ে করলে তাদের সমস্যা হয়। আমি বলি কি সমস্যা হয়? তাদেরকে মেরে ফেলে, আমি ভয় পাই, তাহলে আমরা চুপি চুপি বিয়ে করবো। আমি বলি কি আচ্ছা ভাইয়া আপনি কি আমাকে 1 টাকার বউ বানাবেন? ওকে আমি বলি যে 1 টাকার ছবি দেখতাম তো, তো আমি ওকে মানে সিরিয়াস ভাবে বলি যে 1 টাকার বউ বানাবেন। পরে আমাকে বলে হ্যাঁ তুমি আমার 1 টাকার বউ আজ থেকে।
পরে বলে কি, বলো তো আকাশ সাক্ষী। আমি বলে আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এগুলা এগুলা বলে আমাকে বিয়ে করে। পরে বলে কি বিয়ে হয়ে গেছে। আমার কাগজ, পরে কাগজ লাগে না তো। আরে আজকালে কোনো কাগজ লাগে না, আজকালে আইনের জন্য কাগজ লাগে। আমাকে বুঝ দিতেছে যে তুমি আমাকে রিয়েল লাভ করো না, ভালোবাসাই হচ্ছে বড় জিনিস। আমি ওর কথা মাইনে নিলাম। সেদিন থেকে আমার হাজবেন্ড তো তারপরের দিন আসে, বাসায় আসে। সেই দিন যে চলে গেছে কথা বলে, তারপরের দিন আসে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনার আম্মু কেমন আছে? কয় খুব ভালো আছে। আমি বলি ও আচ্ছা, আপনি না এই বললেন যে আপনার আম্মুর সাথে কথা বলেন না, এটা সেটা। পরে বলে আরে বাবা ডাকে, মায়া লাগে, একটু দেখশন করতে হয়, বড় পোলা আমি। আমি বলি ও আচ্ছা। তখন না তার ফোনে একটা ফোন আসে। হ্যাঁ, সে সব ফোনই আমার সামনে কথা বলে উনি, অথচ এই ফোনটা আসার পরে উনি বাহিরে যায়, মাঝে মধ্যে বাহিরে যায় কথা বলে। তো আমার মনের মধ্যে একবার কামড় লাগলো, প্রত্যেক দিন এরকম সবসময় আমার সামনে ফোনে কথা বলে, এই ফোনটা আসলে খালি উনি বাহিরে যায় কথা বলে কেন? আমি বলে আপনি আমার সামনে কথা বলেন, কি হয়েছে ঘটনা? তো ফোনে আমি লাউড দিতে বলছি, লাউড দেয় নাই। উনি ওনার কথা শুনতেছি জোরে জোরে, আমি কানের কাছে বসছি। পরে বসার পরে না ওনার মেয়ে আছে, তখন মেয়ে আছে, মেয়ে বলতেছে বাবা, বাবা যে ডাকছে আমার কানের মধ্যে পুরা পোস্ট শুনতে পারছি যে বাবা আমার জন্য পাঙ্কাশ মাছ নিয়ে আসবা। এখন বলে ঠিক আছে বাবা নিয়ে আসবো। মানে আমি এগুলো শুনি না, মানে আমার মানে আকাশ ফাইটা মনে হয় মাথার মধ্যে পড়ছে, মাটি নেই পায়ের নিচে, মানে এই অবস্থা। তখন আপনারা কি স্বামী স্ত্রীর মতোই থাকেন? হ্যাঁ, ওকে। মানে এরকম তো বললাম না, এরকম কিছু হয় নাই। তো মানে আমার মাটি ফাইটা যেতেছে যে এরকম যে বিবাহিত ছেলের সাথে আমি মানে সম্পর্ক করতেছি। আমার মা তো আমার ঠিকই বলছিল। তো আমি বলি যে আমি একটা বাড়ি দিলাম, যে মনি আমাকে বলছিল আপনার বিয়ে হয়েছে। পরে বলে আমি আবার সত্য কথা যাচাই করার জন্য ওকে বাড়ি দিছি। আচ্ছা ভাইয়া আপনার বউ কি করে? পরে বলে কিছু করে না, বাসায় থাকে। পরে আমি বলি কি আপনার বউ আছে? পরে বলে হ্যাঁ। আর তোমাকে বলছিলাম না আমার লাইফে একটা ব্যক্তি আছে, তারপর তৃতীয় জন তুমি, সেটা হচ্ছে কি জানো, আমার মেয়ে। আমি বলি আপনার মেয়ের নাম কি? সাদিয়া। ও, তখন আমি অনেক কান্না করি যে এই ভুলটা কেন করলাম। এখন আমি ওকে ছাড়তে পারতেছি না, অনেক ভালোবাসি ওরে, আমি অনেক ভালোবাসি। ও আমাকে তখনও জানেন না যে এই ফিটিং করে করে মানুষের কাছ থেকে ও টাকা নেয়? তখনও জানতাম না, বাট আপনি কাজ করেই যাচ্ছেন তখন? কাজ করে যেতেছি। Okay. আর তখন চিন্তা করলাম যে আমি বাসা থেকে চলে যাবো, যে ছেলে বিবাহিত, আমি চাই না যে আমার বাবা নাই, আমি বাবার আদর পাই না, চাই না যে ওই মেয়েটা বাবার আদর না পাক। আমি এই বুঝটা বুঝে আমি যখন চলে আসতেছিলাম, তখন আমার পা ধরে কান্না করতেছিল যে তুমি জানো না তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমি বলি কি আমি আপনার অনেক ভালোবাসি জানেন, আপনি আমার ঠকাইছেন। বলে আমি তো তোমাকে ঠকাই নাই, তোমার আমি এখনো ভালোবাসি। দেখো ওই মেয়ের সাথে আমার স্বামী স্ত্রী যে মানে একটা সম্পর্ক, হ্যাঁ স্বামী স্ত্রী আছে, নামটাই আছে স্বামী স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক হয় ওটা আমাদের মধ্যে নাই। আমি বলি সত্যি? বলে সত্যি। কোরআন শরীফ শুয়া বলছে। বলে হ্যাঁ সত্যি, ওরকম শারীরিক কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তিটা কোরআন শরীফ শুয়া বলতেছে দেখো আমি তোমাকে ছাড়া আর কাউকে ছুবো না, হ্যাঁ কারোর সাথে সম্পর্ক করবো না, হ্যাঁ আর ওই মেয়ের সাথে আমার এরকম শারীরিক কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অথচ ওই মেয়ের সাথেই থাকে বেশিরভাগ রাত্রে, আর ওই মেয়ের সাথে সবকিছু। আমি তো জানতাম না, যেটা আমাকে বুঝ দিত সেটাই বুঝতাম, বাইরে কি ভিতরটা তো দেখতাম না। একদিন এরকম করতে করতে আমাকে আয়সা না মাইর দিত, আর এমন মাইর দিত খালি ঘুষাইতো, কোপসা বাসায় ঘুষাইতো। তারপরে মায়ের খাইতাম, মায়ের খেয়ে খেয়ে আমি আয়সা পড়তাম আমার আম্মুর বাসায়, আম্মুর বাসা থেকে আবার আমাকে নিয়ে যেত। তখন আপনার বাড়িতে কি জানতো যে ও আপনার হাজবেন্ড? ও আমি তখন তো যখন ও আমাকে বিয়ে করছিল তখন আমি বলছিলাম আম্মুকে যে আম্মু আমার বিয়ে করছি। আচ্ছা। আম্মু বলে ঠিক আছে হাজবেন্ড নিয়ে আস। আলটিমেটলি আপনার ফ্যামিলি জানতো যে আপনার হাজবেন্ড? হ্যাঁ জানতো। তো হাজবেন্ডের ছবি টবি দেখাইলাম, ছবি দেখানোর পর হ্যাঁ হাজবেন্ড সুন্দর তো, খুব মানাইছে ভালো। আসলাম, আম্মুকে 7,000 টাকা দিলাম ওষুধের জন্য। আম্মু অনেক খুশি হয়েছে, অনেক ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটু যেহেতু গল্পটা সামনের দিকে এগিয়ে গেছে, আমরা একটু সামনের দিকে যাব। আপনাকে মারতো, আপনি মায়ের বাড়িতে যেতেন, পরে আবার আপনাকে ওখান থেকে নিয়ে আমাকে আসতো? উঠায় নিয়ে আসতো, যাইতাম আর আসতাম, এরকম যেতে যেতে আমাকে
আমি একদিন ওকে একটা মোবাইল গিফট করি, যে আমাদের যেদিন বিয়ে হয়েছে আকাশ বাতাস সাক্ষী রেখা, সেদিনের ডেটটা আর কি আসছিল। তো ওদিন আমি ওকে একটা সেট গিফট করি 22,000 টাকা যমুনা ফিচার পার্কের থেকে। তো আমি ওকে সেট গিফট করি, ও আমাকে একটা সেট কিনে দেয়, ট্যাপ মোবাইল, 5,000 টাকা। তো আমি ভাবি কি ওর সেটের থেকে আমার সেটটা অনেক দামি বেশি, কিন্তু তো বুঝতাম না যে কই 22,000 কই 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার পর ও মোবাইল কিনে দিছে। মোবাইল কেনার পর মনে করেন আমি কানে দিলে সবাই টাকা থাকে যে এটা কি। তো আমি বলি কি সবাই টাকা থাকেন, তোমার দামি সেট এই কারণে। তো একদিন ওরা টাস খেলতেছিল রুমে, আর একটা ছেলে আসছিল, তার ফ্রেন্ড আসছিল, বাবু নাম, আসছে, রান্না করছি। আমি সারাদিন খাই নাই, ও দেখতেছি যে আমি খাই নাই। ও আমাকে খাইতে দিতেছে না, ওরা খাচ্ছে না। এখন ওরা টাস খেলতেছে, আমি ওইখানে বললাম কি তোমার খাবা না? পরে বলে না। লাস্টে ছেলে যাওয়ার পরে লাস্টে রাত্রে 12টা বাজে এসে খাওয়া দাওয়া করছে একসাথে। খাওয়া দাওয়ার পরে না আমাকে মানে ও যে মানে আমাদের একটা শারীরিক সম্পর্ক হয় তখন রাত্রে। সকালে ও যায়, বাসা থেকে চলে যায়। ও প্রায় 1 সপ্তাহের মতন আসে না, ফোনে কথা হইতেছে, টাকা দিতেছে, আসে না। তো মাঝে মাঝে আসে, ওরকম সম্পর্ক হয়, ওরকম সম্পর্ক করে করে চলে যায়। রাত্রে আর থাকে না, মানে রাত্রে আর থাকে না, ওরকম শারীরিক সম্পর্ক করার পরে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, এরকম করতে করতে দিন চলে যায়। তো একদিন আমাকে বলে কি তুমি মিরপুর চলে যাও। আমি বলি কেন? এরকম সমস্যা, ডিবিতে আমাকে দৌড়াইতেছে। পরে আমার হাজবেন্ডের জন্য তোমার ভালো কিছু করতে হবে। মিরপুর পাঠাই দিয়েছে, মিরপুর থাকি, আমার সাথে যোগাযোগ নেই। ডিবিতে কেন দৌড়াচ্ছে এটা জিজ্ঞেস করেন না? আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম না। রাজনীতি বুঝিয়েছে, রাজনীতি করলে এরকম হয়, জনসেবা করলে এরকম হয়। আমাকে এগুলো বুঝাইছে, যা বুঝাইতো আমাকে বুঝার পর আমাকে বলছে যাও। আমি বলি গেলে ভুলা যাবো না তো? তুমি ভুললো না। আমি বলি ঠিক আছে। গেতাম, মানে খাইতাম না, আমি তাকে ফোন দিতাম যে আমার জানটা কি করতেছে, পাখি বলতাম রে। তো ও ফোন ধইরা মানে 2-3 মিনিট কথা বলার পরে কথা বলি, আমার সমস্যা আছে, কথা বলতো না। 1 মাস টানা কথা হয়নি। অনেক কান্না করছি, ঘুমের ওষুধ খাইছি, হাত কাটছি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি, বাম হাত তো পুরোটাই একদম মোটামুটি কেচে ফেলেছেন। এখানে না, এখানেও আছে পুরোটাই, খালি একদিনে কাটি নাই তো, এগুলো অনেক অনেক আছে। তো এখানে কাটছি, কাটার পরে আমি বললাম যার জন্য এত কিছু করলাম সে আমাকে এভাবে ঠকাইলো। অনেক কান্না করতেছি। তারপরে লাস্টে একটা নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়, পরে বলে তুমি আমার সাথে দেখা করতে আসছো গাজীপুর। গেলাম দেখা করতে। তুমি কেন করছো এরকম আমার সাথে? পরে বলে জান আমাকে তো ডিবি ধরে নিয়ে গেছিল। পরে বলে তুমি আমাকে বলবা না, আর আমি ভাবছিলাম তুমি আমার ভুলে গেছো এটা সেটা। তখন এরকম সবকিছু মানে আস্তে আস্তে জানি যে আমার বান্ধবীকে বলি যে তোর হাজবেন্ড কি চাকরি করে রে? আমি বলি চাকরি কি করে জানি না, আমার একটা বান্ধবী ঢাকার মধ্যে হয়, খুব চালাক, সে আমার বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে অর্থী। সে আমাকে বলে আচ্ছা তুই কি করস বাসায়? এই যে ফোনে খালি কথা কইতে দেখি খালি। আমি বলি আরে আমার হাজবেন্ড একটা কাজ দিছে। কি কাজ? জনসেবা। আমাকে জনসেবা কারে কয়? আমি বলি হ্যাঁ জাস্ট ফোনে কথা বলবো। তোরে দে তোর হাজবেন্ড ফিটিং ব্যবসা করায়? আমি বলি ফিটিং কারে করে? সময় বুঝো না, বাজার মাছটা উল্টায় খাইতে পারো না? আমার বান্ধবী আমাকে কিভাবে বলতেছে পুরো জিনিসটা, তখন সে বুঝিয়ে দেয়। পরে বলে দোষ তোরে দিয়া তো পাপের কাম করাইতেছে, এই লোকগুলো আইন নাই না ফিটিং এর ব্যবসা করায় আর টাকা পয়সা নেই। পরে আমি বলি বিনা কারণে মারতেছে? পরে বলে হ্যাঁ মাইরে তো টাকা নেই। তো হাজবেন্ড কি মারে না? আমি বলি হ্যাঁ মারে তো। মাইরে টাকা নেই তো হাজবেন্ড কি সারাদিন লাগায় রাত্রে আসে না? আমি বলি হ্যাঁ। কই টাকা বিকাশে উঠা নেয়। এরকম করতে করতে আমি একদিন বলি যে আমি আর এই কাজ করবো না। কতগুলো ছেলেকে নিয়ে আসছেন তখন পর্যন্ত? বহুত। ওকে মনে করেন ও আমার ধারায় জায়গা রাখছে। জায়গা রাখছে মানে জায়গা কিনছে, বাড়ি করছে, ওর বউর জন্য স্বর্ণ গয়না করে দিছে, ওর যা যা প্রবলেম ছিল, ঋণ ছিল, বহুত টাকা ঋণ ছিল, লাখ লাখ টাকা ঋণ ছিল, টাকা ঋণ দিছে আমার জন্য।
আর আমি তো বুঝতাম না যে আমি এই যে আপনি কন্টিনিউয়াসলি জনসেবা করেই যাচ্ছেন। জনসেবা করতেছি। আমি বুঝতাম না তো এরকম ধরনের পাপের কাজ বিনা কারণে এভাবে কেউ মারতে পারে। ওকে, তো আপনি একসময় বললেন যে ঠিক আছে আমি করবো না, তারপর? আমি করব না, এরকম করব না। আমাকে বলে যে করতে হবে, তুমি করবে না কেন? না করলে তো আমাদের পেট চলবে না, জান করবা না কেন? আমি বলি না, করব না। তখন এরকম করি, আমার সাথে যোগাযোগ নেই আরো 1 মাস। আরো 1 মাস মানে ওর সমস্যাটা কি আমি বুঝি না, মানে বন্ধ করে ফেলেছি। যোগাযোগ করে না। যোগাযোগ না করার পরে না আমি আমার বান্ধবীর সাথে চলি, ঘুরি। আমার বান্ধবী এই কাজ করায়, খারাপ কাজ করায়। খারাপ কাজ করে আপনি বুঝলেন কিভাবে? ওর সাথে চলি, ওর অনেক বান্ধবী টাকার জন্য ওরে খালি বলে 10,000 টাকা দে, 10,000 টাকা দে। পরে আমি বলি আচ্ছা, ও সরি, আমার বান্ধবী কিভাবে হয়েছে ও, আমি একদিন স্টেডিয়ামের ওখানে যাই, একা একা শুধু হাঁটি। তো ওইখানে একটা এই বান্ধবী কি সেই বান্ধবী যে আপনার হাজবেন্ডের কাজটা বুঝিয়ে দিল? এটা অন্য একজন? অন্য একজন, মানে ওয়েস্টার্ন যুগের মেয়েটা। আচ্ছা। হ্যাঁ, আমি ওই যে ইয়াতে যাই, স্টেডিয়ামে যাই, একটা ছেলে আমাকে প্রপোজ করে। ওই ছেলেটা দেখে যে আমি একা একা আসি, সবসময় বসে চলে যাই, খুব ভদ্র একটা মেয়ে। তো ওই ছেলেটা আমাকে প্রপোজ করে। ওই ছেলেটাকে আমি মানে কোনো অ্যান্সার দিই নেই। হ্যাঁ, ওই ছেলেটা আবার আমার ওই বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল। ওকে। আমার বান্ধবীর অনেকগুলো বয়ফ্রেন্ড সিরিয়াল রাখে আর কি। ওকে। তো ও তখন তো আমার ওই ছেলের মাধ্যমে আপনার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, সে আসলে আপনার পরবর্তীতে বান্ধবী হয়। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল অর্থি। তখন আমার বান্ধবী ছিল না। আচ্ছা, এই অর্থের কথাই আপনি বলছিলেন যে সে খুব চালু ছিল, সে আপনার চালু। হ্যাঁ, ওর সাথে না ও আমি 5 নম্বর গেটে বসে আছি। এখন আমাকে বলে কি কি যেন বললো, আচ্ছা যাই হোক, মানে একটা বলছে নাও ডাঙ্গায় নাকি ঘাস খাওয়া, একটা কথা বলছে যে চিনস তুই কার গায়ে মানে কার ইয়াতে হাত দিছস, আমার বয়ফ্রেন্ড লাগে জানোস না? আমি বলি আপনি কি বলতেছেন আপু? আমি আপনাকে প্রস্তাব করেছে? হ্যাঁ, ওই মেয়েটা আমাকে গালাগালি করতেছে, বাজে বাজে সিরিয়ালে এটা সেটা এই ধরনের। আমি চুপ করে আছি। আমি বলতেছি আমি তো আস্তে আস্তে খামো তোরে। হ্যাঁ, আমি বলতেছি তুই প্রকাশ্যে করতেছিস, তোরে আমি আস্তে আস্তে খামো। তো আমার চুলে ধরেও আমাকে ওইখানে মার দেয়। মার দেওয়ার পরে আমি বলি আপু আপনি খুশি হয়েছেন মায়েরা? পরে বলে কেন, কি করবি তুই? আমি বলি না আপু, আপনি তো খুব ডেঞ্জারাস, আপনার সাথে পারা যায় বলেন? ঠিক আছে আপু, আপনি যদি আরো মারতে মন চায় আপনি মারেন আপু, সমস্যা নেই। তখন বলে না রে, তুই তো অনেক নরম মনের মানুষ। পরে মারার পর কিছুক্ষণ পর ওই মেয়েটা আমাকে ফোন দিছে, কোন থেকে যেন নাম্বার কানেক্ট করে। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে সরি, যা হয়েছে সরি, আসলে বুঝতে পারিনি তুমি যে এত ভদ্র একটা মেয়ে, তোমার গায়ে হাত দিছি, আর তুমি যে ছেলেটাকে লাভ করো না আমি জানতাম না। ঠিক আছে, আচ্ছা একটা বাজি হয়ে যাক, ছেলেটাকে তুমি যদি ঘুরাইতে পারো। আমি বলি ঠিক আছে, চ্যালেঞ্জ। তাহলে তুমি আসবা, কালকে দেখা করবা? আমি বলি হ, আমার চালাকি করে নিয়ে মারবি তুই? পরে আমি বলি কি আচ্ছা তুমি আসো। আমি বান্ধবীকে বলি যে তুমি আসো, তুমি যদি সত্যি বান্ধবী হয়ে থাকো তুমি আসো আমার সাথে দেখা করতে। তখন তো আমি সব উসুল করে নিমো। তো ও ও ও ও আমাকে বলে যে ঠিক আছে আমি আসতেছি, কোথায় আসবো? 13 নম্বর। এখন ডিসাইড করতেছি যে ওকে আমি কোন জায়গায় মারবো, ঠিক মতন মনের মতন জায়গা করতেছি। এই গলিতে মারবো, এই গলিতে মারলে তো চিল্লাইবো, লোকজন আসবো। এই গলিতে মারবো না, বাসায় মারবো। বাসায় মারলে তো বাসা করবো কি কয়দিন পরে ছাইরাতে, বাসায় মারবো না। তাহলে এই গলিতেই মারি, এই গলিতে যেহেতু মার্ডার হয়েছে এই গলিতে মারি। তো ওই গলিতে নিয়ে যাই, কয়েক গলি। আমি বলি এখানে বসো আপু, বসো। আর এই বড় আপু আসছে, বসো আপু, কেউ খাবেন? এরকম বলতেছি। পরে বলে তুমি এরকম করতেছো কেন? আরে আপনি সিনিয়র আপু না, আপনাকে তো মানে সম্মান করা উচিত। বললাই কানের মধ্যে একটা থাপ্পড় দিছি। থাপ্পড় দেওয়ার পরে যে হাতের যে কাইন আঙুলটা চোখের মধ্যে লাগছে, এমনি ধুইরা তব্দ হয়ে গেছে। সাথে যে একটা মেয়ে ছিল, ও ভয়ে বলতেছে আপু আর মাইরেন না। ঈদ দিয়ে ইচ্ছা মতন পিটাইছি। শালি তুই আমার এই একা পায়ে অনেক মারছিলি না, আর অপমান করছিলি। আমি মিনমিন না কালাই বাজা, তুই কি ভাবছোস আমারে ভদ্রভাবে থাকি দেখা আমাকে এভাবে মারছোস? কি মনে করছোস? হ্যাঁ দেখ এখন ওর জামা কি করছি সবার সামনে, এখান থেকে এই পর্যন্ত জামা ছিঁড়া পালাইছি একদম।
পুরো জামা ছিঁড়া ফালাইছি। আর সাথে যে মেয়েটা ছিল ওই ফিরাইতেছিল না ভয়ে, আমার মায়ের দেখে ওই মেয়ে তো ভয় পেতেছে। আমি মারি আর ওই যে ফিল্মে যে চিলা মারে ওরকম ভাবে মারতেছি। হ্যাঁ, তো যে আসতেছি ফিরাইতে, আমি বলি কয়দিন আগে না এখানে মার্ডার হয়েছে, হ্যাঁ ওই মার্ডার কিন্তু আমরা করছি, তোরা আসলে কিন্তু তোদেরকে ফাঁসাই দিন। ওরা আর আসে না। তো ওই মেয়েটাকে আমি অনেক মারি, ঈদ দিয়ে পোড়া এখানে বাইরেই। বাইরানোর পর ও চলে যেতেছে, তারপর পিছন দিয়ে লাইট খাইতেছি, যা হাইটে যা। যাওয়ার পর ও মনে করেন অনেক প্ল্যানিং করে আমাকে মারবে যেমনি হোক, গুন্ডা ভাড়া মানে লেডি কিলার ভাড়া করে, মেয়ে ভাড়া করে। এখন মেয়ে ভাড়া করার পর ওই মেয়েটা আমাকে ডাক দিছে, তোমার নাম কি? আমার নাম আরেকটা দিছিলাম রিয়া, এক নাম এটা। ওকে, এই নামটা সবাই আমাকে চিনে। তো আমাকে নেওয়ার পর আমাকে বলে কি হয়েছে আপু, তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আমি বলি কি না, অর্থে নামে মেরেছি না, চিনি। তোমাকে মারার জন্য না আমার ভাড়া করছে। কয় টাকা? 1500 টাকা। 1500 টাকার জন্য তুমি আমার মারবা? মারো আপু। কয় না, তুমি অনেক সুন্দর, শোনো তোমার নাম্বারটা আমারে দিবা। আমি বলি রাখো। শোনো আমি না ডিজে পার্টির প্রোগ্রাম করি, ঠিক আছে, তুমি যাবা? আমি বলি হ্যাঁ যাবো। পর আমি বলি হ্যাঁ বুঝছি তো, তুই আমার দিকে তুই ফিদা হয়ে গেছিস, এটা বলতেছি মনে মনে। ও আমাকে সাগুফতা নিয়ে যায়। প্যালিংটা কি করছে ওরা, এমনই করছে, গেম সাজাইছে যে আমি কিছুই বুঝতে পারবো না। আমি তো ওরকম চালাক। হ্যাঁ, আমার লোক ছিল ইয়ার মধ্যে সাগুফতা কেক আনার পরে কেক কাটে। ওই মেয়েটা বলতেছে, দেখ দোস্ত, তোদের মধ্যে মারামারি হয়েছে, যাই হয়েছে, ওই তোরে মারছে, ওই তুই মারছিস, তোরা মিলা যায়। পরে বলে আমি মিলা যাবো। এই মেয়ে বলতেছে আমি মিলা যাবো। আর যে মেয়েটাকে ভাড়া করছে সে মেয়েটার নাম ছিল নিহা, সে প্রেগনেন্ট ছিল। ও বলে আমি মিলা যাবো, আমি মিলবো না। পরে না আমার চুলের মুড়ি ধরার পরে আমি কি করছি, ওরে আমি ঘুষি মারার পর ও আমাকে লাথি মারতে যায়, আমি এমনি সইরে যাই, ওই মেয়ের পেটে লাথি লাগে। তো মানে মানে খুব ব্লাডিং ভাঙে মেয়েটার। ব্লাডিং ভাঙার পর মানে অর্থের লাথিটা ওর যাকে ভাড়া করছিল তার পেটে লাগে। আচ্ছা, ওর গায়ে লাগে। ওই মেয়েটা যে একটা ফোন দিছে, পোলা পায় না আওয়ার পর মনে করেন ওই মেয়েটারে সুদ্ধা আরো আমার বান্ধবীরা আসছে, ওই মেয়ে ছিল, আমরা সব বান্ধবী মিলা ওরে মারছি। মারার পর ও চলে গেছে। চলে যাওয়ার পর ও আমার সাথে মিলার জন্য অনেক চেষ্টা করছে। হ্যাঁ, আমার তখন একটু স্বাস্থ্য ভালো ছিল। হ্যাঁ, চাইছিল যে আমাকে দিয়ে কোনো খারাপ কিছু করাবে। হ্যাঁ, তো আমাকে একটা জায়গায় নিয়ে যায়। কে? ওই মেয়েটা আমার বান্ধবী। মানে অর্থের সঙ্গে তখন আপনার মারামারি চলতেছে, মিলে গেছি তো আবার মিলে গেলেন? হ্যাঁ, মিলে গেছে। ওই যে মেয়েটা, ও কিভাবে মিলে গেছে যে ওকে আমি একদিন বাঁচাইছিলাম, আপনাদের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। তারপরে ওর সাথে আমি, আপনাকে চেষ্টা করেছে কোন একটা জায়গায় মানে খারাপ কাজে নিয়ে আমাকে নিয়ে গেছিল। হ্যাঁ, তো একটা ডিজে পার্টির মধ্যে নিয়েছে, খুব ভালো লাগে, ডান্স করতেছে। এখন আমি বসে দেখতেছি যে একজনের হাত ধরে একজন নাচতেছে, এটা করতেছে, শর্ট প্যান্ট পরে নাচতেছে। আমার নিজের কাছে দেখে আমার লজ্জা লাগতেছে, তো এগুলা কি, আর তুই এটা কি পড়ছিস? পরে বলে আরে এটা স্টাইল। আমি এদিক দিয়ে ছিঁড়া কেন? পরে বলে আরে স্টাইল, এটা বুঝবি না। পরে আমি বলি দোস্ত আমার বাসায় দিয়া মাথা ঘুরতেছে আর সাউন্ডে ভালো লাগতেছে না। হ্যাঁ, তো গান আবার পছন্দ, আমার ডান্স গুলো পছন্দ হইতেছে না। মানে যে অবস্থা, মদ খাইতেছে, মদ গায়ের মধ্যে লাগতেছে, টাকা তো মানে টাকা ওদের কাছে কিছুই না, এভাবে 500 টাকার নোট, 1000 টাকার নোট উড়াইতেছে। টাকার মধ্যে পাড়ায় নাচতেছে। তো আমি দেখা নিচে নেমে আল্লাহ এগুলা কি, এই টাকা যদি 2000 টাকা দিল তো আমার সংসারটা চলতো। আমি এটা ভাবতেছি, কিন্তু অথচ অলরেডি ওইখানে অনেকজন বুক হয়ে গেছে, আমাকে পছন্দ করছে অনেকজন। এখন ও বলতেছে 10,000, ও বলতেছে 15,000, ওই এরকম মানে আমারে মানে বিক্রি করতেছে, মানে সেল দিতেছে। আমাকে মানে ভাই নাইটে কত? এই তো নাইটে 20,000 টাকা। এরকম। এখন অর্থে যে কাজটা করতেছে ঘন্টা যায়, মানে ঘরে যায় আর আসে। আমি বলি দোস্ত তুই যাস কই? পরে বলে দাঁড়া টাকাটা উঠায় নিয়ে আসি। আমি বলি টাকা উঠায় নিবি? আরে ডান্স করছি না, আমি তো দেখলাম না তুই ডান্স করছিস। কারে না দাঁড়া একটু আসতেছি।
আমার সামনে টাকা গুনতাছে, দোষ এতগুলো টাকা কই পাইছিস, আমার 1000 টাকা দিবি? পরে বলে ঠিক আছে 1000 না, তোর আমি 10,000 টাকা দিবি, তুই কাজ করবি? আমি বলি কি কাজ দোষ ক? ডান্স করবি? হ্যাঁ ডান্স করবো, চল 10,000 টাকার জন্য ডান্স করবো না? পরে বলে ডান্স করবি, আর লোক যদি তোর গায়ে হাত দেয়, লোক গায়ে হাত দিলে 1000 করে চাইবি, 1000 করে চাইবি, মানে মিনিটে মিনিটে 1000 করে চাইবি, তাহলে পারবি। আমাকে সত্যি? আমাকে হ। মানে আমাকে সাজা গুজা নিয়ে গেছে, আমি ডান্স করতেছি, ওই লোকটা না আমার এখানে হাত দিছে, হাত দেওয়ার পর আমি চটকানা দিতে চাইছিলাম, পরে মনে মনে করি ও তো মানে মিনিটে মিনিটে টাকা নিতে বসে। আমি বলি 1000 টাকা দেন, দিছে। আমি বলি হাই হাই, এটা কেমন না, এটা কেমন ডান্স, 1000 করে টাকা চাইতেছি পাইতেছি, এখন আবার গায়ে হাত দেয়। হ্যাঁ এখানে যখন মাজায় হাত দিছে, পরে আমি বলি কি আচ্ছা এখানে যেতে হাত দিছে 1000 টাকা, ওইখানে হাত দিছে তাহলে 2000 টাকা। মাজায় হাত দিয়েছিল তখন এই যে এইভাবে হাত দিয়ে ঘুরাইতেছিল। আমি বলি 2000 টাকা দেন, না 1000 টাকা নো, আর টাকাটা দিমই, আর কত টাকা লাগবো। সে ছিল একটা দারোগা, হ্যাঁ সে আমাকে 2000 টাকা দিছে। পরে বলে তুমি যাবা একটা কিস করো না। আমি গাল দিছি, এরকম গাল দেওয়ার পরে ও বলতেছে তুই আমার চিনস? আমি বলি তুই আমার চিনস? আমি বলি তুই আমার এইসব বাজে ধরনের কথা বললি কেন? কয় এখানে কি ভালো মাইয়েরা হে? হ্যাঁ তোর কত টাকা লাগবে? এই নে 50,000 টাকা, তারপরে তোর আমি ই করবো। খারাপ কথা বলে। তখন আমি বলি কি করবি, আয় কাঁচা দিছি, তোর ঘরে কি মা বোন নেই? মা বোন সবাই আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাকে তাহলে এগুলো বলতেছে। তো বলে কি যে এই ধরনের মাইয়া এনে আনছেন, আপনার ক্লাব বন্ধ করে ফেলবো। তো আমার জন্য অনেক প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ অনেক প্রবলেম হয়েছে। তো এই কথা বলার পর ও অনেকগুলো পুলিশ নিয়ে আসে। হ্যাঁ পুলিশ না আসার পরে সবাই পালিয়ে যায়, আমাকে বেরোতে দেয় না, আমার বান্ধবী আমাকে রেখে চলে আসে। তখন আমি ওই জায়গার মধ্যে স্ট্রং, আমি ভয় পাই না। আমাকে পিস্তল দেখাইছে, আমাকে তো পিস্তলে বুলেট কয়টা আছে, মার, আমি এখানে বসে আছি, মার। আমি এমনি বলতেছি। হ্যাঁ এই যে ইয়াতে আপনার উত্তরা, নামটা বলবো? শিওর। এই যে উত্তরা, যে আপনার ফাস্টফুডটা যে বলে রেস্টুরেন্টটা ছিল, আমাকে এই যে ওই ওই ওরা পুলিশ আনছে, ওরা বলে তুই কি কত টাকা কন্ট্যাক্ট করছে? আমি বলি কি আমাকে কোনো কন্ট্যাক্ট না, আমি এখানে দেখতে আসছি। দেখতে আসছোস? আমাকে গায়ে দিবি, দে দে, মার মার। তখন মারবি, তোর পারবি। পরে একটা দারোগা ছিল, আমাকে বলে ঘটনাটা বলো তো। আমি বলি দেখেন আমি এখানে দেখতে আসছি, আমার বান্ধবী এগুলা বলতেছে, পরে ধরলে 1000 টাকা পাবি, 1000 টাকা পাবি। তো আমি এরকম করতেছিলাম, ওই লোকটা না আমাকে বলে কি চাইতাছে, আবার ঘটনাটা আপনি বললেন তাকে? হ্যাঁ ওনাকে বললাম ঘটনাটা পুরোপুরি। উনি বলে কি ঠিক আছে তুমি আমার সাথে আসো। তো ওই লোকটার সাথে একটা রুমে যাই, রুমে যাওয়ার পরে ওই লোকটা খাবার অর্ডার করে, খাবার খাই। পরে বলে এখন তো বের হইতে পারবো না, আমি যেভাবে শিখাই দিই, তুমি তুমি থানার এসআই এর মেয়ে, হ্যাঁ তুমি এরকম পরিচয় দিবা, ঠিক আছে? আমি বলি ঠিক আছে। উঁচু গলায় ওনার কথা মতন, এই তুমি এখানে কি করো পার্টির মধ্যে? হ্যাঁ খারাপ মেয়ে না তুমি? এরকম এরকম বাজে ধরনের কথা বলতেছে, কল গালি সব কিছু। আমি খুব কানা করতেছি। পরে বলি এই তুই আমার চিনস? তোরা পুলিশে চাকরি করিস, আমিও আইনের মেয়ে। কয় বলে তোমার আব্বু কি করে? আমার আব্বু সেই নাম কি, এরকম পরিচয় দেই। পরিচয় দেওয়ার পরে কি মেয়ে তুমি, তুমি একটা আইনের মেয়ে হয়ে এরকমই করলা কেন? ঘটনার পর আর কি বাসায় আসি, ফজরের টাইমে বাসায় আসার পরে টাকাগুলো নিয়েই আসি। টাকা ছিল, কত টাকা ছিল? অনেক টাকা ছিল, 30 এরকমের মতন। ওকে, অনেক টাকা ছিল, অনেক টাকা। কারণ সে শুধু একাই তো দেয় নাই, পিছন থেকে ওনার কাছে নাচতেছিলাম, ওনাকে টাকা দিতেছে, উনি আমাকে দিতেছে। ওকে, অনেক টাকা ছিল। তো আমার তখন তো আমার হাজবেন্ড আমাকে ফোন দিতেছে না, তখন তো আমি ওই ছেলেকে ভালোবাসি, মানে যে ছেলেটার সাথে বাজি ধরছিলাম না, ছেলের নাম ছিল ইয়া, নামও ভুলে গেছেন? নামটা ভুলে গেছি। ফাইন, নো প্রবলেম, গো অন। লিমন, লিমন নামটা ছিল লিমন। তো ওকে আমি ভালোবাসি, মানে ভালোবাসাটা ছিল নাটক, ড্রামা, একটা বাজি লাগা ছিল যে ফাস্টফুডে। কিন্তু আপনি তাকে সত্যি লাভ করে ফেলেছিলেন নাকি এমনিতেই? না সত্যি না, ওকে, মানে একটা নাটক ছিল যে ওই পোলা আমাকে বিয়ে করার জন্য পাগল থাকবে। তো ওই পোলাকে ঘুরাই ঘুরাই
তো পোলা এক পর্যায়ে আমার জন্য অনেক অনেক পাগল হয়ে যায়। হ্যাঁ, আমার জন্য হাত কাটে, এই কাটে। তো এই কথা আবার আমার সবুজই জানে, মানে আমার বান্ধবী প্যাস লাগাইছে এটা। অর্থী এরপরে কি করলো আপনাকে? এই অর্থই তো প্যাস লাগাইছে। অর্থী যেটা টার্গেট ছিল আপনাকে দিয়ে বিজনেস করা, বা আপনি যেটা বলছিলেন যে এরকম অফার কি শেষ পর্যন্ত আপনাকে করে? না, আমি বলি যে যে ছেলেটা কথা বললাম না, এটা অর্থে কি বললো যে দুলাভাই আপনি এখানে থাকতেছেন, ভালোবাসেন আপনার বউরে, আপনার বউ যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে জানেন। পরে বলে নাম কি, এরকম এরকম নাম্বার দিছে। এই ছেলেটার সাথে মেয়ে সাইজা কথা বললা ছেলেটাকে নিয়ে মারধর করে 70,000 টাকা খাইছে। আপনার কথিত হাজবেন্ড সবুজ। হ্যাঁ, এই ছেলেটা এখনো দেখা হয়, আমার সাথে কথা হয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা শেষ পার্টে ফির। তারপর কি হলো? তো এই ছেলেটার সাথে মানে এখানে মারছে ছেলেটাকে। ছেলেটা বলতেছে এখানে মাইরে না, কেন ওর জন্য কাজছস, এখানে আরো বাইরেছে। তো ছেলেটার সাথে আমার কতগুলো পিক ছিল, মানে আমরা ফটোশুট করছিলাম ফান করে। তো ওই ছবিগুলো দেখা না ও অনেক কান্না করছে। কান্না করার পর আমাকে বলতেছে যে, আমাকে সেদিন প্ল্যান ছিল আমাকে মাইরা ফেলবো সবুজ। আমাকে বলে যে তোমার যা মন চায় তুমি পড়ে আসো। আমি বলি তুমি এইভাবে কথা বলতেছো কেন? পরে বলে পড়ে আসো না, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে। গেলাম দেখতে, এখন দেখি কি চোখ লাল। যে ব্যক্তি আমাকে দিনে ছাড়া রাত্রে ফোন দেয় না, সে সারা রাত কথা বলছে। যাওয়ার পর চোখ দেখি লাল টকটকা। আমাকে বলে ওঠো। গাড়িতে উঠলাম, উঠার পর নিয়ে গেছে পার্কে। পার্কে একটা কাক ছাড়া কোনো মানুষ নেই, পুরা কাক, মানে পার্কটা সাফারি পার্ক, গাজীপুরা সাফারি পার্ক। পুরা পার্কটাকে উনি বুক করছে, একটা মানুষ নেই। পুরো পার্ক বুক করা সম্ভব না সাফারি পার্ক? হ্যাঁ, উনি তো এলাকার নেতা। ওকে, হ্যাঁ, উনি তো ভয় দেখাইছে পিস্তল মিস্তল দিয়া। কি বলেন, ও যে কি করতে পারে ছেলেটা। পুরা মানে পার্কের মধ্যে একটা মানুষও নাই কা। ওকে, উনি যে অর্ডার করতেছে ওটা তাই পাইতেছে, যাই করতেছে তাই পাইতেছে। গাছের আগার মধ্যে চুকির মতনই আমাকে বসাইছে। আমার তো ভয় লাগতেছে। ওর মধ্যে ওই ছেলে ফোন দিছে আপনার ফোনে। হ্যাঁ, ফোন দিছে। পরে রিসিভ করো, তোমার লিমন ফোন দিছে। লিমন কে বললে পানিতে ফালাই দিছি। পানিতে ফালাইলাম কেন, সে মাইর দিছে আমাকে, গলা টিপা ধরছে 10 মিনিট, মানে গলা ছাড়ে না। আমি তো মরে যেতেছি। এখন আমার ভাইয়া ছিল, যে 3 জন ছিল ওর লগে যেতেছিল, উনি বলতে ছাড়েন। ওই লোকটা ভয় আর ফিরেতে আসে না। লোকটা চলে গেছে। মারে আর জড়া দইরা বলে ব্যথা পাইছো, ব্যথা পাইছো জান, মারে আর এরকম করে। মান্নার যে একটা মুভি আছে না, ওই মুভির মতন আমাকে এখানে ঘুষি দিয়ে বলে ব্যথা পাইছো। এখানে এই যে এখানে চুলও কিন্তু আমার এখন পর্যন্ত এখানে অর্ধেক ছিঁড়া, এখানে বড় ছোট আছে এখানে। হ্যাঁ, চুল ছিঁড়া ফেলছে এখানে। চুল যখন টাইনা ছিঁড়া ফেলছে না, এইভাবে দুইটা টাইনা ছিঁড়া ফেলছে। মারছে, অনেক মারছে আমাকে, মারা ফেলতো। তো বলে তোর লগে আমার সম্পর্ক নাই, তুই ওরে নিয়ে থাক। পর আমি বলি আমি এখান থেকে আমি গেলে বাঁচুম তো, তোর আমার দেখার আছে। যেভাবে মারতে পারে মারা ফেলতো আমাকে। পরে আমি বলতেছি যা আমি যাই। পরে বলে জান দেখ, তোর আমি অনেক ভালোবাসি, তুই আমার ভুলে যাইস না, তুই বাসায় যা। এই কথা বলে আমাকে পাঠায়। তখন আমাকে টাকা দেয়, ওষুধে টাকা দেয়। দেওয়ার পর বাসা যখন যাই, বাসা যাওয়ার পর 2 মিনিট কথা হয়। কথা হওয়ার পর দেখি নাম্বার ব্ল্যাক লিস্ট। মানে নাম্বারটা কি আপনি করেন না ও করে? ও করে ব্ল্যাক লিস্ট। তখন আমি বলি এটা কি করলাম আমি, আমার জানের সাথে আমি জানেরে ঠকাইলাম, এটা সেটা। তো অনেক কান্না করি, অনেক কান্নাকাটি করার পর আমি ঘুমের ওষুধ খাই। এই যেমন আমার জামাই গেছে, আমার নাই, আমার লাইফ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার জামাই। এত কিছুর পর আপনি তাকে জামাই মানতেন? জামাই মানতাম, এখনো তো। ওকে, মানে এই যে চলে গেছে, তারপর আমি ঘুমের ওষুধ খাই। আমরে বলি আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিও। হ্যাঁ, তো আমার আম্মু আসে, বাসায় আসে। আসার পর বাড়িয়া লাগে হুমকি দেয়। হ্যাঁ, হুমকি দেয় যে বাসা ছাড়তে হবে, বাসা ছেড়ে দিতে হবে। এখন বাড়িওয়ালা বলেছে এই মাসে যদি ছেড়ে দেন তাহলে 2 মাসের ভাড়া দিতে হবে। ভাঙতে মাসে চলে যেতেছেন আপনি। রুম যদি ছাড়তে হয় আপনি আমাকে আগের মাসে বলতে পারতেন, আপনি তো ভাঙতে মাসে চলে যেতেছেন। পরে ঠিক আছে 2 মাসের ভাড়া দিব, মানে 2000 টাকা দিন। এখন আম্মু ভয় দেখাইছে, ভয়ে ওনারা মানে ইজ্জতের ভয়ে বলে ঠিক আছে চলে যাও। আমাকে নিয়ে গেল। 3 দিন পর জ্ঞান ফিরছি। আমি 5 টাকা দামে যে ঘুমের ওষুধ ছিল 10-20 টাকা খাইছি ঘুমের ওষুধ। খাওয়ার পর এই জায়গায় কাটছি। আমি তো ভাবছি যে ওকে আমি পাবো না। কাটার পর আম্মুর বাসায় চোখটা খুলছে, দেখে আমি আম্মুর বাসায়। আম্মু বলে যে কিছু খাবো মা? আমি বলি না খাবো না। সবুজ কই? সবুজ মরে গেছে গা, সবুজ নাই।
তারপর আমি বলি কি মা কি হয়েছে জানো, সবুজের না বউ আছে, সবুজ না আমার লাইফ না নষ্ট করে দিছে। তখন বলে বউ আছে তুই আমার বলস না কেন? আমার মাও তো আমার জড়া ধরে কান্না করতেছে যে আমার মায়ের লাইফটা আমার মতন হয়েছে, হ্যাঁ নষ্ট হয়ে গেল আমার মেয়ের লাইফটা। তো কান্না করতেছে, অনেক কান্না করতেছে। আর আমার মা দেখি কি অনেক ভালোবাসা, আমার জিনিস যে আমার মার বাসায় আমি জানতাম না। কোন জিনিস? আমার আমার ঘরের সংসারের জিনিস। আচ্ছা। এখন আমার আম্মুর বাসায় হাত মুখ ধুতে নাম মানে বেরিয়েছি, দেখি কি ওই রুমে আমার জিনিসগুলো। তখন আম্মুরে বলি আম্মু এগুলো কোন সময় আনছো? পরে বলে আনছি তো যখন তোরে আনছি। পরে আমি মনে মনে চিন্তা করি এই জিনিস তো আমি আর পাবো না, যার হাতে গেছে ডাকাইত আমি আর পাবো না। আমি হাজার চেষ্টা করলে এই জিনিস করতে পারবো না, প্রথম সংসারের জিনিস আমার। অনেক কান্না করতেছি। তার কিছুদিন পর মানে 5-6 দিন পর আমার হাজবেন্ড ফোন দিছে আমার আম্মুকে, আম্মু কেমন আছেন? ভালো আছি। আমার মেয়ে কই? কিন্তু আমি আমার আম্মুর সাথে, আমার আম্মু মিথ্যা কথা বলছে। চুপ থাক, দেখি কি বলে। আমার মেয়ে কই? আমার মেয়ে তো আমাকে বলছে মরে যাবো এটা সেটা। মেয়ে কই? আমার মেয়ের বাসাও চিনি না। কমা কি বলেন, আমি তো সেদিনই পাঠাই দিছি, একটু ঝগড়া হয়েছিল এই কারণে নাম্বার বন্ধ করে রাখছি। আমার মেয়ের জিম নেই পারো আইনা দাও। আমার হাজবেন্ড তো মনে করেন পাগল হয়ে গেছে। তো আমার নানুরে ফোন দিছে, নানু আসছে বাসায়। নানু আসার পরে দেখে তো আমি আসি মার বাসায়। আমি আর সহ্য করতে না পারে আমার আম্মুর থেকে মোবাইলটা কাইরা নিছি। কাইরা নেওয়ার পর আমি বলছি যান আমাকে যেমনি হোক নিয়ে যাও এখান থেকে। আমার আম্মু বিয়ে ঠিক করছে। পালা আসার পর ওকে আমি রাস্তার মধ্যে আর কি জড়া ধরার পর আমাকে মানে শেষ পর্যন্ত আপনি ওখান থেকে পালান? হ্যাঁ পালাই চলে যাই। রুমে থাকি, একটা রুম নাই, রুমে ভাড়া নিয়ে থাকে। ও অনেক কিছু করে, সুপার সিট মিট অনেক মানে অনেক কিছু আবার কেনার পর তখনও কি ফিটিং করতেন ওর জন্য? তখনও ফিটিং করতেন? তখনও করে যাচ্ছেন? তখনও করে যাচ্ছি। তার 2 দিন পর আমাকে বলে কি, আমাকে আবার ডিবিতে দৌড়াইছে, তুমি চলে যাও। এরকম চলে গেছি বাসায়। টঙ্গী ছিলাম। টঙ্গী থাকার পর যেটা হলো যে আমি কিন্তু ওরে অনেক লাভ করি। টঙ্গী থাকার পর ও আমাকে তখনও বলে নেই। তারপরে আমি যে কি করব, খাওয়া দাওয়া কিছু করতে পারতাছি না। আমি হোটেলে কাজ করি, হোটেল বলতে খাবারের হোটেল যেটা, সেখানে কাজ করি। ও কোথায় আছে আমাকে বলে নাই কখনো, আমাকে জানাই নেই কখনো। ও মানে ফোন দেয় না, কথা বলে না। তো একদিন ফোন দিছে, পরে বলে আমাকে টিভিতে ধরছে। আমি চিল্লায় কান্না করতেছি, কেমনি কি করব। ও যে আমাকে ঈদের একটা কাপড় দিছিল, ঈদের কাপড়টা আমি 100 টাকা বন্ধক রাখছি। বন্ধক রাখা আমি ওকে খুঁজতে গেছি চৌরাস্তা পাইনি, ওকে খুঁজে, কারণ ঢাকা শহর তো ছোট না, অনেক বড়। তো খুঁজতে গেছি, পাইনি। এক পর্যায়ে মানে প্রায় 6 মাস, টানা 6 মাস ওর সাথে আমার যোগাযোগ নেই। তারপর আমার ওই বান্ধবীর কাছে আমি যোগাযোগ করি, হ্যাঁ ওই বান্ধবীর সাথে সম্পর্ক করি। ওই বান্ধবীর পুরা ক্লানটা আমি জানি, মানে বুঝতে পারি। তো এরকম করে করে আমি এই ক্লানটা করি। মানে কি করেন? ওর গেস গুলাকে আমি করি, নেই নাম্বার নেই, নিয়ে কথা বলি। কথা বলে আমি বলি যে আমি ভালো কালেকশন দিব আপনাকে, ভালো আমার কাছে ভালো মেয়ে আছে। বান্ধবী আসলে কি করতো? আমার বান্ধবী আসলে যে বললাম না যে একটা ব্যবসা ছিল, কলগালের ব্যবসা ছিল। তো আপনি এটাকে নিজের হাতে নিয়ে নেন সিস্টেম করে? জি সিস্টেম করে বলতে ও আমাকে নিয়ে যায় পরে ওই লোকটা পছন্দ করার পর আমার তখন অনেক টাকার প্রয়োজন, আমার রুম ভাড়া দিতে হবে, আমার চলতে হবে। তো আমি ওই লোকটার সামনে কান্না করে দিই, আমি এই কাজটা করবো, বাপের কাছে আমার হাজবেন্ডকে ঠকাবো। ওই লোকটা আমার হিস্ট্রি শুই না, আমাকে কিছু করেনি, আমাকে টাকা দিছে, 10,000 টাকা দিছে। টাকা দেওয়ার পর তুমি নাম্বারটা রাখো, দরকার লাগলে ফোন দিবা। তো এই আর কি, এরকম করতে করতে জানি এরকম ক্লান আমি শিখি। তো আমার কাছে মনে করেন এখন মেয়ের কোনো অভাব নেই। হ্যাঁ ওই সময়টাতে এখনো এসব করেন? এখনো এসব করি না, মানে ওকে ফাইন। তো আপনি এই বিজনেসে আসলেন? এই বিজনেসে আসার পর মনে করেন আমি যে মেয়েদিনগুলোর এইসব করে আমি কিছু নেই। এই মেয়েদেরকে আপনি খোঁজ পেলেন কিভাবে? এই মেয়েদের সাথে যে বললাম না, পার্টিতে গিয়া দেখা হইছে, নাম্বার নিছি, হ্যাঁ এরকম গিয়ে দেখা হইছে এরকম। হ্যাঁ তো আস্তে আস্তে এরকম ডান্সার হয়ে যাই, সিঙ্গার হয়ে যাই, গান গাই। তো আমাকে ভাড়া করে নিয়ে যায়। তো নাম্বার নিয়ে এরকম কথা বলি। তো মেয়েদেরকে বলে তুমি এই কাজ করলে আমাকে জানাইতে পারো, আমি তোমাকে এরকম প্ল্যান দেবো ভালো টাকার। তো এরকম বলে, ঠিক আছে। আস্তে আস্তে এরকম হয়। 2টা মেয়ে আমার বাসায় থাকে। বাসায় থাকার পরে তার কিছুদিন পর আমাকে সবুজ ফোন দেয়, আমার হাজবেন্ড
ফোন দেওয়ার পর বলে যে তুমি কোথায়? আমি বাসায়। তোমার সাথে কি? আমি বলি আমার সাথে একটা মেয়ে। পরে বলি কি করে? আমি বলি কি দেখো ওর কেউ নাই, আমার বাসায় থাকবে আমার সাথে। রাখো রাখো। পরে মেয়ের না অনেক ব্যাপারে জানতে চাইছে, খালি মেয়ের ব্যাপারে খুঁজা, যখনই ফোন দেয় দেখি ঘন ঘন আমার ফোন দিতেছে মেয়ের ব্যাপারে জানার জন্য। পরে বলে আচ্ছা মেয়ে ভালো না খারাপ জানার দরকার না, তুমি নাম্বারটা দাও তো। আমি বলি ঠিক আছে, এটাও ভালো কথা বলছো, যদি ডাকাত আবার চুরি মুড়ি করে চলে যায়। মানে অর্থের ব্যাপারে এটা বলছে? অর্থী নাকি অন্য কোনো মেয়ে? না, স্বর্ণা। স্বর্ণা। তো ও কি কাজ করাই, ওকে আমি কাজ করাই। ওর হাজবেন্ড ছিল, একটা বেবি ছিল, মেয়েটা দেখতে সুন্দর, ছবি আছে। তারপরে ওই মেয়েটাকে না আমাকে ছবি চায় আমার হাজবেন্ড, ছবি দিয়ে ইমুতে ও ছবি দেখে আমার নিয়ে হয়ে গেছে। মেয়েটার প্রতি আকর্ষণ অনুভব করেছে। ঘন ঘন ফোন দিয়ে ওর ব্যাপারে জানে। আমি তো সন্দেহ করি না ওকে, কারণ জানি যে ও আমাকে অনেক লাভ করে, বাবু বাবু ডাকে, জান বলে, পাখি বলে। তো মানে ওই মেয়েটা একটা সময় কি জানতে পারেন যে মেয়েটার সাথে সে এইসব ব্যাপারে? তাহলে মেয়েটাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার কাছে আইসা পড়ো, তোমার বোন ভালো না, এটা সেটা, তোমাকে আমি রাখবো, তোমার যা যাবতীয় খরচ লাগে আমি দিব, তোমার খারাপ কাজ করা লাগবে না। হ্যাঁ, মেয়েটা একটা সময় আমাকে এইসব কথা বলে, তোমার হাজবেন্ড এসব বলছে। আমি বিশ্বাস করি নেই। হ্যাঁ, ওকে আমি বলি কি তুই আমার ঘর থেকে বাইরা, বেরিয়ে যেতে বলছি, চলে গেছে। ওই মেয়েটাকে ফোন দিয়া ও ওর কাছে রাখছে, এবং কি এখনো ঠিক একই ঘটনা যেটা প্রথম মনির সাথে হয়েছিল, ঠিক একই ঘটনা আপনার সঙ্গে হলো। ওকে। হ্যাঁ, তো এরকম মানে ওই বিয়ে ছাড়া ওর সাথে থাকে, ওই মেয়েটার সাথে থাকে এখন পর্যন্ত। এটা তো আপনার সঙ্গেও থেকে গেছে। হ্যাঁ, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করছে। তো ওকেও বিয়ে করছে, এরকম বিয়ে করছে। তো সেম কাহিনী এরকম আরো দুইটা মেয়েকে আমি রাখি। ফাইন। আমি বুঝতে পারছি যে এই যে কালচারটা, এটা হয়তো একটা সমুদ্রের মতো, এটা একটা থেকে শুরু হয়, চলতে থাকে। আমাদের সমাজের সামাজিকতার জায়গা থেকে, ধর্মীয় জায়গা থেকে যেটা অচিন্তনীয়, আপনি সেই রকম একটা পরিবেশের মধ্যে বাধ্য হয়ে গেছেন, সেখানে ভিকটিম হয়েছেন এবং প্রতি মুহূর্তেই নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। কিংবা আপনি জেলও খাচ্ছি, আমি জেলও খাচ্ছেন। হ্যাঁ, ওর জন্য কি হয়েছিল? ওর জন্য যে ও বললো না ডিবিতে ধরছে। হ্যাঁ, এখন তো আমাকে ফোন দিচ্ছে না ওই মেয়ে যাওয়ার পর। হ্যাঁ, আরেকটা মেয়ে বললাম না, দুটা মেয়ে, আরো দুটা ছিল, ওই দুটাকে নিয়ে গেছে। আমি তো সন্দেহ করছি যে ওই এরকমই। তার কিছুদিন পর আমাকে মানে সরি, যেটি পুলিশের কথা বললাম, যে আমি বলি যে আমার কেউ নাই, আমি ওকে দেখতে পাচ্ছি না, একটা টাকা নেই আমার কাছে, কি করবো? তো একটা মহিলা বাসায় যাই আমি, যে মহিলা এইসব কাজ করায়, তার বাসায় যাই। সে আমাকে জোরজবস্তি একটা লোকে দিয়ে ঢুকাইছে। তার বাসায় কিন্তু গেছিলাম আমি 200 টাকার জন্য। হ্যাঁ, সে আমাকে জোরজবস্তি একটা লোক ঢুকাইছে। তো ওনাকে আমি আর কি দাও দিয়ে কূপ দিই। হ্যাঁ, এখানে কূপ দিই যাতে আপনার কাছে না আসে। কিন্তু দাওটা যে এত ধারেই জানতাম না, এখানে লাগে। তো এখান থেকে পালায় আসি, পালায় আসার পর লাগার পরে কি লোকটার কি অবস্থা ছিল? খুব বাজে অবস্থা। আমি তো পালায় আসি, হিসাব করে আমি টঙ্গী থাকি অনেকদিন, থাকার পর উনি আমার মোবাইল ট্র্যাক করছে। ট্র্যাক করে আমার লোকেশন ধরতে পারছে, কিন্তু আমাকে ধরতে পারতেছে না। এখন আমি চিন্তা করতেছি, আমার হাজবেন্ড তো জেলখানায়, আমি এখানে থেকে কি করবো? আমিও ধরা দিলে ওর সাথে গিয়ে দেখা করতে পারবো। হ্যাঁ, আমি ভাবছি কি জেলখানা মনে হয় সব একই, ছেলে মেয়েরা একই জায়গায় থাকে, আমি এটা ভাবছিলাম। পরে আমি ওনার সাথে ধরা দিছি। অনেক মারছে আমাকে, মেয়ে মারছে, ছেলে মারছে, তার হাজবেন্ড মারছে, অনেক মারছে আমাকে। মারার পর আমাকে জেলখানায় দিছে, রোজার টাইমে দিছে। তারপর কাশিমপুর প্রথম জেলখানায় দিছে, এই যে ঢাকা জেলখানায়। ওইখানে ওরশি আছে না, ওরশি বাপ মা। হ্যাঁ, ওরশির সঙ্গে ছিলেন আপনি? ওরশির সাথে ছিলাম। তো ওনার সাথে ছিলাম আমরা, থাকার পর আমাদের একই ইয়াতে চালানো হয়েছে কাশিমপুর। ওরশির সঙ্গে কথোপকথন হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে। ও খালি কান্না করতো, আর এমনি হাত চুলকাইতো, আর মাথা চুলকাইতো, আর বসা থাকতো, খালি বসা থাকতো। হ্যাঁ, আর ওকে সবাই গোসল করাই দিত, পুলিশরা গোসল করাই দিত, ওকে পুলিশরা গোসল করাই দিত, মাথার উপর এনে দিত। আর ওর বেড ছিল অন্যরকম, ভিআইপি বেড, মানে বেড, হ্যাঁ, থাকার যে বেডটা। আর আমাদের মানে তো ওরকমই।
তো আমাদের কি কথা হতো আপনার ঐশীর সঙ্গে? আপনারা জানবেন প্রিয় শ্রোতা, এই ঐশী সম্পর্কে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল একটি ঘটনায়। ওনার বাবা মার যে হত্যাকারী খুন করেছে সে, এবং সে একজন কিশোরী অপরাধী, যে ঐশীকে নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল এরকম একটি ঘটনায়, এবং সেই ঐশীর সঙ্গে একই সাথে ও জেলে ছিল ওর কথা অনুসারে। আমি একটু জাস্ট পজ দিচ্ছি এখানে, যেহেতু আপনার ওর সঙ্গে কথা হয়েছে। আমি ওকে বলছিলাম যে তুমি কি মামলা, আমাকে বলেছে আমি আমার আপা আমারে খুন করছি। পরে বলে যে তুমি আপা আমারে খুন করছো, তুমি তো একটা মানুষ না। আমি এমনি বলতেছি। পরে মেয়েটা কান্না করতেছিল, হ্যাঁ। আর আমার সাথে মানে ওই মেয়েটার সাথে কেউ কথা বলতে দিত না পুলিশে। ওইখানে যে সিনিয়র পুলিশ মানে মেয়ে পুলিশ মহিলা, ওনাকে বড় মা বলা হইতো। আচ্ছা। তো আমাদের সাথে খুব রাফ বিহেভ করতো, কিন্তু ওই মেয়েটার সাথে খুব ভালো বিহেভ করতো। উনি তো পুলিশের মেয়ে ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওই মেয়েটা না আমাকে বান্ধবী বানায়, হ্যাঁ। ওই মেয়েটার সাথে আমি থাকি, ওই মেয়েটা আমার সাথে থাকে। আমি যেরকম না একা একা বসে বসে গান গাই, ওই মেয়েটাও গায়। তো ওই মেয়েটা আমাকে বলে যে কিভাবে খুন করছে, কিভাবে কি। হ্যাঁ, আমাকে বলে যে কিভাবে খুন করছে। আসলে উনি যে কি বলে যে বাবা খাইতো, এগুলো খাওয়া ছিল। উনি নাকি কিছু টাকা চাইছিল। হ্যাঁ, অনেক কাহিনী ওর ঘটনাটা শুনছি। যাই হোক, আমরা এটা আপনাকে এখানে বলতে দিতে পারি না, কারণ এটা আপনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য সেটা তো আমরা ইনভেস্টিগেট করিনি। সেই জায়গা থেকে আপনাকে আমরা এটা ওপেন করছি না। আপনার জায়গা থেকে আপনি যেটা বলছেন সত্য মিথ্যা আপনি ভালো জানেন। ওকে ফাইন, আমরা একটু সামনের দিকে আগাই। তো আপনি কতদিন জেল খাটলেন? ওইখানে রোজার সময় 10 দিন, প্রায় 8 দিন, এরকম 8 দিন। তারপর চালান করে আমাকে কাশিমপুর চালান করে। তো সবাই চলে যাচ্ছে, সবার জামিন হইতেছে, আমার জামিন হচ্ছে না। হ্যাঁ, আমার জামিন হবে কেমনে? আমার গার্জিয়ান নাই, আমার গার্জিয়ানও জানেও না, ফোনও দেয় নেই কাউকে। ফোন দিতে হয় কিভাবে তাও জানি না। আমি জানালার দিকে তাকাই, সবাই বলতেছে কি ছেলেদের জেলখানা ওই পাশে। আমি বলি কি এখানে সবুজ নেই? পরে সবুজ কে? বলে আমার হাজবেন্ড। তো অনেক কান্নাকাটি করি, সবাই চলে যায়। আমার একটা বান্ধবী ছিল, ও চলে যায়। ও চলে যাওয়ার পর আমি আমার বান্ধবীকে বলি যে দোস্ত যদি বের হস আমাকে একটু ছাড়াবি? পরে বলে ঠিক আছে, চেষ্টা করব। ও যাওয়ার মানে এই যে পাড়া দিবে, তখনই আমার জাপিনেরই আসে। কারণ আমার খেয়াল ছিল না, কোর্টের সময় আমি একটা কাগজে সাইন করছিলাম, সরকারি কাগজে। তো আমার জামিন হয়ে যায়। আমি জামিনের তাড়াতাড়ি ছাড়ার পর আমি গাজীপুরা যাই, খুঁজি, ওকে পাই না। তার কিছুদিন পরও আমাকে আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমাকে নিয়ে যা দেখা করে। আমরা একটা বড় ভাইয়ের বাসায় যাই। বাসা যাওয়ার পরে ওরকম শারীরিক সম্পর্ক, ঠিক আছে, সম্পর্কটা আমার সাথে করার পর আবার মনে করেন মোবাইল ব্ল্যাকলিস্টে করে। ব্ল্যাকলিস্ট করার পর তার কিছুদিন পর আমাকে ওর বন্ধু আমাকে বলছে, তুমি কি সবুজের ব্যাপারে জানো? আমি বলি না, জানি না। পরে বলে ও যে কত খারাপ তুমি জানো? আমি বলি কেন, কি হয়েছে? পরে বলে ওর মুক্তা নামের মেয়ে চিনো? আমি বলি না। মুক্তা ওর ওয়াইফ। আমি বলি ওর ওয়াইফের নাম তো কনা। মুক্তা এলো কোন থেকে? তো ও নাম্বারটা দেয়, মেয়ের নাম্বারটা দেয়, মেয়ের সাথে কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলি। সবুজ তোমার কি লাগে? হাজবেন্ড। কতদিন সম্পর্ক হয়েছে তোমাদের? 9 বছর। মানে আমি তো এখানে নাই। কতগুলো ওয়াইফ বের করতে পেরেছেন শেষ পর্যন্ত? এই তো 3টা। কিন্তু আপনি পাতে 3টা? এগুলো কি সত্যি সত্যি বিয়ে করেছে নাকি আকাশ বাতাস সাক্ষী রেখেছে? সব আকাশ বাতাস সাক্ষী রেখেছে, কিন্তু রিয়েল একটা যেটা বেবি আছে। নাথিং টু সে। আপনি এখন কি করেন? এখন আমি এই ডিজে পার্টিতে যান? না। তাহলে গায়ে হলুদের কাজ করি। গায়ে হলুদের কাজ যে মাসে একবার কাজ হয়, মানে গায়ে হলুদের শো, ডান্স। হ্যাঁ, ওই ডান্স করেন জি, গান, ডান্স। তারপরে আমার এই যে ইউটিউবে চ্যানেলের আপনার ইউটিউবে চ্যানেল আছে? আমার ফ্রেন্ড খুলছে। অর্থী? না, আমার বন্ধু। আচ্ছা। আমি ড্রামা করি, ওরা আমার নাটকগুলো কিনে মানে আপনি অভিনয় করেন ইউটিউবে যে চ্যানেলগুলোতে? আচ্ছা। ফটোশুট করি এখন, আর কি একটু মডেলিং এর ইতে আছি। আপনার এই গল্পটা ফর দ্য ফার্স্ট টাইম মিডিয়াতে গেল নাকি এর আগে অন্য কোথাও গিয়েছে? না, এই যে লাস্টে আমি খারাপ পরিস্থিতি দিতে যাই, বাবা খাই। লাস্টে বাবা খান? বাবা একদিনই খাইছি। আমাকে বলতেছে এটা খাইলে নাকি কষ্ট দূর হয়ে যাবে। তো খাই, আমার টানা 7 দিন ঘুম আসে না। বগর করতেছি, সবাই বলতেছে পাগল। হ্যাঁ, তারপরে আমার
অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, যেটা আসলে এই ছোট্ট সময়ে উপস্থাপন করা সম্ভব না। বলতে কোনো দ্বিধা নেই যে আজকের এই গল্পটা যদি আমি টানতাম তাহলে এটা সকাল পর্যন্ত চলে যেত এবং এটা কেউ টায়ার্ড হতো না, বাট সময়ের একটা সীমাবদ্ধতা আমাদের আছে। কিছু কোশ্চেন করে শেষ করতে চাই। বয়স এখন আপনার 20 এবং আপনি এই গায়ে হলুদ বা আলটিমেটলি যে কাজগুলো করেন টুকটাক, এগুলো করে আপনার মাস চলে? চলে, কোন রকম যায়। আপনার ফিউচার প্ল্যান কি? আমার যে ভবিষ্যতে যে ছিল সেই তো নাই। হ্যাঁ, আমি যাকে চাই, যার জন্য এত কিছু, আমার তো আপনি এখনো সবুজকে লাভ করেন। হ্যাঁ, আমার লাইফটাই তো নষ্ট ওর জন্য। আমার এখান থেকে এই পর্যন্ত, আমার গলায়, আমার পেটে, হ্যাঁ, ওকে যে এত লাভ করি। এগুলো কি সব ব্লেড দিয়ে পোজ আপনি দিয়েছেন? হ্যাঁ, আর এটা এটা এই 2 হাতের রক ও কাটছে। আজকের এই সিক্রেটসটা আপনারা কিভাবে নেবেন জানি না, তবে আমি বলবো যে সমাজের ভেতরের একটা অন্ধকার সমাজ যদি আমরা আমাদের জায়গা থেকে দেখি, এবং সেই সমাজেও একজন ভেতর থেকে পাগলের মতো ভালোবাসা, এনলাইটেন লাভ যেটাকে আমরা বলি, ভালোবাসার আলোয় আলোকিত একজন কিশোরী বা একজন যুবতী, একটা যে মানুষকে ভালোবাসা হয়তো নৈতিকতার জায়গা থেকে উচিত না, তারপরেও অন্ধত্বের জায়গা থেকে তাকে ভালোবেসেছে এবং তার এই ভালোবাসা তার জীবনে অনেকগুলো সিক্রেটস এর জন্ম দিয়েছে। 20 বছর বয়স তার এবং দেখতে সে অনেক সুন্দর, নো ডাউট। আপনার ছবি আমি ফেসবুকে দিতে পারি? আপনি যে আজকে সিক্রেটস এই কনফেসটা করলেন, আপনি কি জানেন যে আপনার এই ছবিটা যদি দিয়ে দিই বা আপনার কোনো ভিডিও ক্লিপ দিয়ে দিই, আমার আপনার কোনো জন্য প্রবলেম নেই, কারণ আমি আমার লাইফে কোনো ছেলে মানুষ দেখতে পাই না। এটা ওই ভাইয়াটাও আমাকে কিছুক্ষণ মানে সকালে ফোন দিছিল, ওনার সাথে রাত বিয়ে পড়ছে, কারণ আমি কোনো ছেলে মানুষ দেখতে পাই না। সাফওয়ান বেসিক্যালি আমাদের এই অনুষ্ঠানের জি, জি। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ও বেসিক্যালি গেস্টের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, তো আপনি এতটা ডেয়ারিং হচ্ছেন, এটা তো আপনার জন্য ক্ষতি হতে পারে, কারণ আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানে আপনার ছবি দিয়ে দেওয়া মানে হচ্ছে সারা দেশের মানুষ, কোটি কোটি মানুষ দেখো, কোনো প্রবলেম নেই আমার, কারণ আমি একজনকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসা যাব, যে তাকে ভালোবাসি। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আমার মতন লাইফ নিয়ে যেন কোনো মেয়ে জন্ম না হয়, আর এরকম কষ্ট যেন কোনো মেয়ে না পায়, আর জেনে শুনে যার ওয়াইফ আছে কোনো মেয়ে যেন না চায়, আমার মতন কপাল যেন না হয়। প্রিয় শ্রোতা, সবসময় আপনাদেরকে যে কথাটা বলি এবং আমি নিজেও বিশ্বাস করি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। প্রতিটা মানুষ সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন। 20 বছরের জীবনে শিখা যেটা পাইনি, এমনও হতে পারে বাকি জীবনে ওর হয়তো জীবনটা এমন হবে যে হয়তো চিন্তাই করতে পারবে না যে আমি কোথায় ছিলাম, কোন অন্ধকারে ছিলাম, এখন আমি কোথায় আছি। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে কোনো একটা মেয়েকে কিংবা কোনো একটা ছেলেকে যখন একবারের জন্য সামাজিকতার জায়গাটা থেকে নেগেটিভ ভাবে দেখা হয়, আমরা তাকে পজিটিভ ভাবতে চাই না। সামনে শিখার ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি এই অন্ধকারের আলোয়, মিটি মিটি আলোয় এরকম অনেক শিখাই হয়তো বা আমাদের চারপাশে আছে, যাদেরকে আমরা অন্য চোখে দেখি, যাদের জীবনের সিক্রেটস গুলো যদি আমাদের জানা সম্ভব হতো, তাহলে এই মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেকখানি পাল্টে যেত।